চলুন তাহলে শুরু করছি আজকের ক্লাস। গতদিন মানে এর আগে আপনাদের শুরু করেছিলাম রেশিও অ্যান্ড প্রপারশন এই চ্যাপ্টারটিকে, কিন্তু মাঝখান থেকে ইলেকট্রিসিটির সমস্যার কারণে ক্লাসটা তো ফুল হয়ে ওঠেনি আর কি, জাস্ট শুরু আমরা করেছিলাম। তো আজকে আমরা সেটা শুরু থেকে শেষ সমস্তটাই করব আর কি, এবং এটা আমরা দুটো পার্টে আলোচনা করব। তো প্রত্যেকে আরও একবার জানান আপনারা যে আমার অডিও ভিডিও সব ঠিকঠাক রয়েছে কিনা, আপনারা ক্লিয়ারলি স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু জানান প্রত্যেকে, এবং মাইকটাকে অন করে জানাবেন, ঠিক আছে? মাইকটা একটু অন করে জানান। আচ্ছা, ক্লিয়ার আছে, বাহ, খুব সুন্দর, বাহ, খুব সুন্দর। হ্যাঁ, চলুন তাহলে শুরু করব আজকের ক্লাস। তো ক্লাস শুরু করার আগে কতগুলো কথা একটু আমি বলি। আপনাদের রুটিনটা প্রোভাইড করার কথা ছিল আর কি, ঠিক আছে, কিন্তু রুটিনটা প্রোভাইড করা হয়নি। আপনাদের যে ক্লাসটা নিয়ে একটু অসুবিধা হচ্ছিল সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। মানে কারেন্ট অ্যাফেয়ার্স যিনি করাবেন, মানে যে স্যার আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স করাবেন আর কি, 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্স দেখবেন আমি ফুললি দিয়ে রেখেছি। 24 সালের যে কারেন্ট অ্যাফেয়ার্স, এটা তো 2025 সাল, তো 2024 সালের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা সেটা দেখবেন আমি প্লে লিস্টে দিয়ে রেখেছি। তো সেখান থেকে আপনারা এই 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্সটা করুন ক্লিয়ারলি, এবং সেখানে দেখবেন আমি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স করিয়েছি, মান্থলি, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। কারেন্ট অ্যাফেয়ার্স করার মানে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করার পর আপনারা চলে যাবেন হচ্ছে টেলিগ্রামে দেখবেন সেখানে পিডিএফ রয়েছে, সেই পিডিএফগুলো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা আপনাদের হবে না। তাহলে 2024 সালে কারেন্ট অ্যাফেয়ার্সটা ওখান থেকে আপনারা করুন। আর 2025 সালের যে ফুল কারেন্ট অ্যাফেয়ার্স স্যার তো জানিয়েছেন আর কি কবে কবে নেবে। আপনাদের সপ্তাহে 3 দিন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হবে। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স যদি দেখি, সি এর ক্লাস হবে আপনাদের সপ্তাহে 3টে। আর আপনাদের যে ইংলিশ যে গ্রামার রয়েছে, ইংলিশ গ্রামারও ক্লাস হবে আপনাদের 3টে। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে 3টে, ইংলিশ গ্রামারের ক্লাস হচ্ছে 3টে, আর সেই সঙ্গে আপনাদের স্ট্যাটিক জিকের যে পার্টটা রয়েছে, স্ট্যাটিক জিকে তো আপনাদের ভাস্কর স্যার নেবেন আর কি। তো স্ট্যাটিক জিকে আপনাদের সপ্তাহে থাকছে দুটো, সপ্তাহে দুটো ক্লাস থাকছে হচ্ছে স্ট্যাটিক জিকের। আর আমার যে ম্যাথ ক্লাস আর কি, আমার ম্যাথ ক্লাস 4টা থাকছে আর কি, সপ্তাহে 4টা আপনার ম্যাথ ক্লাস পাবেন। আর এর বাইরে আর কি যেটা হচ্ছে জিকে ক্লাস আর কি, জিকে ক্লাস আমার দেখবেন জিওগ্রাফি যে ক্লাসটা, সেই জিওগ্রাফি ক্লাসটা আমি স্মার্ট বোর্ডে খুব সুন্দরভাবে করিয়ে রেখেছি। সেই ক্লাসগুলোকে আপনারা খুব শীঘ্রই কমপ্লিট করবেন আর কি। জিওগ্রাফির সঙ্গে সঙ্গে পলিটির যে ক্লাসটা রয়েছে সেটাও আপনারা কমপ্লিট করবেন। বাকি থাকলে হচ্ছে আপনাদের হিস্ট্রি রয়েছে আর কি, হিস্ট্রির দেখবেন আমি 3টা ম্যারাথন করিয়েছি আর কি, মানে আমার সেই সেলফ নোটসে ছিল আর কি ক্লাসগুলো। তো সেই ক্লাসটি মানে সেই 3টে ক্লাসও আপনারা করে নেবেন, এবং সেই সঙ্গে কী যেন বলতে গেলাম, সেই সঙ্গে তার যে পিডিএফটা আর কি, পিডিএফটাও ডাউনলোড করে নেবেন টেলিগ্রাম থেকে, টেলিগ্রামে আপনারা পিডিএফটা পেয়ে যাবেন। আচ্ছা, জাস্ট 1 মিনিট আমিও জয়েন করে যাই, নাহলে আপনাদের তো কমেন্ট দেখা যাচ্ছে না আর কি। চলুন, হ্যাঁ বলুন ম্যাডাম। আমার যে লেটস ক্র্যাক ইউটিউব চ্যানেলটা নেই, ওখানে আছে, তবে সেগুলো সব আনলিস্টেড করা আছে ম্যাডাম। আমি যে স্ট্যাটিক জিকের যেটা দিয়েছিলাম না, স্ট্যাটিক জিকে, সেখানেই পেয়ে যাবেন। চলুন আমি আবারও পুনরায় সমস্ত লিঙ্কগুলোকে আমি অ্যাক্টিভ করে দেবো আর কি, আবারও পুনরায় আপনাদের গ্রুপে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? আর রুটিনে তো অনেক কিছুই রয়েছে, আমার যতটুকু মনে ছিল ততটুকু আমি বললাম আর কি। রুটিন ক্লাস শেষে আমি পাবলিশ করে দিচ্ছি, সেই মতোই আপনাদের ক্লাস হবে। যেহেতু আমাদের সময় কম রয়েছে, সেহেতু আপনাদের দুপুরেও ক্লাস রয়েছে, মানে আপনাদের ডেতেও ক্লাস করতে হবে, প্লাস নাইটেও ক্লাস করতে হবে, এবং সেই সঙ্গে আপনাদের রিভিশনও করতে হবে, মক টেস্টও দিতে হবে। আর আমি ম্যাথের মক টেস্ট শুরু করছি আর কি, বা আদার সাবজেক্টগুলোরও মক খুব শীঘ্রই শুরু হবে। আর জিওগ্রাফি তো আপনাদের খুব মানে ভালোভাবেই প্র্যাকটিস হচ্ছে, আপনারা ইউটিউবে ওগুলো করতে থাকুন। আর থিওরি ক্লাসের পিডিএফ, এই থিওরি ক্লাসের যে লিঙ্ক সেগুলো আমি তো দিয়ে রেখেছি। আশা করছি সমস্যা হবে না জিওগ্রাফি পলিটিতে। ওখানে ফুল মার্কস আপনারা ক্যারি করতে পারবেন।
চলুন আজকে আমাদের মূল টপিকে যাই। এতক্ষণ আমাদের একটু সেই পান্তুয়া খেলা হলো আর কি। হ্যাঁ অবশ্যই সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে আর কি, যে কখন কেমন কি মক টেস্ট হবে আপনাদের জানিয়ে দেওয়া হবে। চলুন তাহলে এই মোটামুটি আমি একটু কথা বললাম, রুটিনে আপনারা বিস্তারিত জেনে যাবেন আর কি, কবে কী রয়েছে না রয়েছে, কোন স্যারের ক্লাস রয়েছে না রয়েছে। রুটিন রেডি রয়েছে, আমি ক্লাস শেষে আপনাদের প্রোভাইড করে দিচ্ছি। ক্লিয়ার? চলুন তাহলে আগের দিন আমরা শুরু করেছিলাম রেশিও এবং প্রপারশন। রেশিও মানে কি? রেশিও মানে আপনারা প্রত্যেকেই জানেন, রেশিও মানে হচ্ছে অনুপাত। আচ্ছা লেখায় হয়তো একটু খারাপ হতে পারে আর কি, মানে অনেক দিন পর পেনটা ইউজ করছি আর কি, মানে এতদিন তো স্মার্ট বোর্ডে লিখে এসেছি, তো পেনটা তো হচ্ছেই না। তো যাই হোক, রেশিও মানে কি? রেশিও মানে হচ্ছে অনুপাত। আর প্রপারশন মানে কি? প্রপারশন মানে হচ্ছে সমানুপাত। তো রেশিও এবং প্রপারশন আজকের আপনাদের আলোচনা, মানে অনুপাত এবং সমানুপাত আজকের আলোচনা। তো এই অনুপাত মানে কি? হ্যাঁ অনেকদিন পর আবার পেনটা একদম ম্যাডাম। চলুন, তো অনুপাত মানে কি? অনুপাত মানে আপনারা প্রত্যেকেই জানেন যে আমি এর আগের দিন একটা মন করা সংজ্ঞা বলেছিলাম আর কি, বা আমার বোঝানোর সুবিধার্থে বা আপনাদের বোঝার সুবিধার্থে, যে দুটো সংখ্যা রয়েছে সেই দুটো সংখ্যাকে কাটাকাটি করে একদম ছোট যে আকার, সেই ছোট আকারে প্রকাশ করাটাকে আমরা অনুপাত বলছি। আর গাণিতিক ভাষায় যদি দেখেন, মানে অনুপাত বলতে কি? অনুপাত বলতে মানে দুই বা ততোধিক বস্তুর মধ্যে তুলনা করা আর কি, তাই না? মানে এর যদি একটা সংজ্ঞা আমি যদি লিখতে চাই আর কি, যে অনুপাত বলতে আমরা কি বুঝি, যে দুই বা ততোধিক সংখ্যার তুলনা করার একটি গাণিতিক উপায়। দুই বা ততোধিক সংখ্যা তুলনা করার একটি গাণিতিক উপায়, সেটা হচ্ছে অনুপাত। ক্লিয়ার? যেমন আমি যদি বলি আর কি, যেমন আমি এখানে রয়েছি আর কি, আমি রয়েছি এখানে, ম্যাডাম রয়েছেন, সানিয়া ম্যাডাম রয়েছেন। তো আমার বয়স এবং সানিয়া ম্যাডামের বয়স আমি এখানে বললাম, যে বয়স বললাম আমি, আমার বয়স মনে করুন 20 বছর, সানিয়া ম্যাডামের বয়স মনে করুন 40 বছর, কিন্তু সানিয়া ম্যাডামের বয়স 40 বছর নয়, আমি এখানে বললাম আর কি জাস্ট, ঠিক আছে? তো এবার এই যে দেখুন, যে আমার বয়স আর সানিয়া ম্যাডামের বয়স, এই দুটো বয়সকে আমি কি করব? তুলনা করব আর কি। যে আমার বয়স হচ্ছে 20 বছর, সানিয়া ম্যাডামের বয়স হচ্ছে 40 বছর। এবার এই তুলনা করছি আর কি। তো অনুপাত মানে হচ্ছে এগুলোকে সব কেটে দিন আর কি। এটাকে যদি আমি 2 দিয়ে কাটি 10 হবে, এটাকে 2 দিয়ে কাটলে 20 হবে, এটাকে 2 দিয়ে কাটলে 5 হবে, এটাকে 2 দিয়ে কাটলে 10 হবে, 5 দিয়ে কাটলে 1 হবে, 5 দিয়ে কাটলে 2 হবে, মানে 1:2। তাহলে আমার বয়স আর সানিয়া ম্যাডামের বয়সের অনুপাত হচ্ছে 1:2। তার মানে এখান থেকে এটুকুই বুঝতে পারলেন আপনারা, যে অনুপাত মানেই হচ্ছে মানে দুই বা ততোধিক বস্তুর মধ্যে তুলনা করা। আর অনুপাত মানে হচ্ছে কেটে ছেটে বাদ দিয়ে একদম সবার নিচের যে ব্যাপারটা আর কি, সবার নিচের যে সংখ্যাটা, সেটাই হচ্ছে অনুপাত। এবার এখান থেকে আপনাদের একটা খেয়াল রাখতে হবে আর কি, আপনি যদি অ্যাকচুয়াল মান জানতে পারেন আর কি, অ্যাকচুয়াল মান মানে সঠিক মান আর কি, সঠিক মান যদি আপনি জানতে পারেন, সঠিক মান জানতে পারলে আপনি অনুপাত খুব সহজেই বের করতে পারবেন। অনুপাত খুব সহজেই বের করা যায়। সঠিক মান জানলে অনুপাত খুব সহজেই বের করা যায়। সঠিক মান জানলে অনুপাত খুব সহজেই বের করা যায়। যেমন একটু আগেই বললাম যে আমার বয়স 20 হলে সানিয়া ম্যাডামের বয়স 40, তাহলে আমার বয়স আর সানিয়া ম্যাডামের বয়সের অনুপাত কত? 1:2। তাহলে আমি সঠিক মান জানি, অনুপাত আমি বের করে নিলাম। কিন্তু যদি এরকমটা বলা হতো যে আমার বয়স আর সানিয়া ম্যাডামের বয়স হচ্ছে 1:2, তাহলে আমি তখন আমার বয়সই বা কত আর সানিয়া ম্যাডামেরই বা বয়স কত আমি কিন্তু বলতে পারতাম না। তখন আমরা কি করি, যে আমার বয়স x হলে সানিয়া ম্যাডামের বয়স হচ্ছে 2x, তখন আমরা x ধরে নিই। ক্লিয়ার? এটুকু আপনাদের বলা হয়েছিল। নেক্সট আর একটা জিনিস একটু এখান থেকে খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে 5:4, এটাকে আমরা এই 5/4 লিখতে পারি। যদি বলি 12/6, এটাকে আমরা 12:6 এভাবেও লিখতে পারি। দুটো একই জিনিস আর কি। এবার
কোনো একটি অনুপাতের সঙ্গে যদি আমি একই সংখ্যা গুণ করি বা একই সংখ্যা যদি ভাগ করি তাহলে অনুপাত দুটির মান একই থাকে। যেমন মনে করুন এই যে 12:6 এটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে 12/6। এবার এই অনুপাতটার সঙ্গে আমি একই সংখ্যা কি করলাম, গুণ করলাম। এই অনুপাতটার সঙ্গে যদি আমি একই সংখ্যা গুণ করি তাহলে 12 দুগুণে 24, 6 দুগুণে 12, তাহলে এই মানটা আমি পাচ্ছি। এবার এই মানটা আর এই মানটা দেখতে আলাদা হলেও এদের যে অন্তর্নিহিত অর্থ এটা একই। ক্লিয়ার? বা যদি আমি ভাগ করি যে 12/6 দুটোকেই আমি 2 দিয়ে ভাগ করছি, দুটোকেই যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা হবে হচ্ছে 6, এটা হবে হচ্ছে 3। তাহলে 12/6 আর 6/3 এই যে দুটো অনুপাত, এই দুটো অনুপাতও একই। মানে একই সংখ্যা গুণ করলে বা একই সংখ্যা ভাগ করলে অনুপাত দুটির মান একই থাকে, কোনো রকম কোনো অসুবিধা হয় না। এটা আপনাদের ভগ্নাংশে বলা হয়েছিল। কিন্তু যদি যোগ বিয়োগ করি তাহলে এদের মানের পরিবর্তন হয়। ক্লিয়ার? চলুন এই বেসিক জায়গাগুলো দু একটা একটু জেনে রাখুন, কেননা এরপরে অঙ্কে আপনাদের কাজে লাগবে। চলুন আমরা অঙ্কে সরাসরি যাই। প্রথম অঙ্ক বলছে নিচের কোন অনুপাতটি সবচেয়ে বড়? এসএসসি সিপিও 5/10/2023 শিফট নাম্বার 2 এসেছে। চলুন আনসার করুন তাহলে এটার। আনসার কত হয়েছে? অপশন এ, অপশন বি, অপশন সি নাকি ডি? অপশন সি হয়েছে। আচ্ছা, অভিজিৎ স্যার বলছেন অপশন নাম্বার সি। চলুন তাহলে আপনারা কি জানেন যে এখানে রয়েছে 7:10, এখানে 1:3, এটা হচ্ছে 5:6, এটা হচ্ছে 2:5। এদের মধ্যে বড় কোনটা, সবচেয়ে বড় অনুপাত কোনটা, এটা জিজ্ঞাসা করছে এসএসসি সিপিও এক্সাম। তো এই যে 7:10 এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 7/10 লিখতে পারি। 1:3 এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 1/3। 5:6 এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 5/6। 2:5 এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 2/5, এভাবে লিখতে পারি আর কি। এবার এটা দেখুন একটা ফ্র্যাকশানে চলে এসছে আর কি। এবার এদের মধ্যে কোনটা বড় কোনটা ছোট এগুলো বের করার জন্য তিনটা রুলস আপনাদের বলা হয়েছিল। একটা হচ্ছে এলসিএম এইচসিএফ মেথড, একটা এলসিএম মেথড, একটা হচ্ছে আপনার কোনাকুনি গুণ মেথড, আর একটা হচ্ছে উপরে শূন্য নিয়ে ক্যালকুলেশনের মেথড। তো আমি উপরে শূন্য নিয়ে ক্যালকুলেশন করছি, তাহলে প্রত্যেকটার মাথায় আমি একটা একটা করে শূন্য দিয়ে দিলাম। প্রত্যেকটার মাথায় যদি আমি একটা করে শূন্য দিয়ে দিই তাহলে এর মান আলাদা আসবে, ঠিক আছে, কিন্তু আমি কোনটা বড় কোনটা ছোট সেটা বুঝতে পেরে যাব। তাহলে এটার মান কত হচ্ছে, এটাকে কাটাকাটি করলে এটার মান হচ্ছে 7/10, এটার মান হচ্ছে 7। এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে এটার মান কত পাবো আমরা, এটার মান পাবো 3×9, মানে 3 দশমিক কিছু একটা পাবো। কি পাবো আমি জানি না, কিন্তু 3 দশমিক কিছু একটা পাবো। এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে 6×8 = 48, তাহলে 8 দশমিক কিছু একটা পাবো। কি এক পাবো আমার জানা দরকার নেই, কিন্তু পাবো একটা। এটাকে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে এটা পাবো হচ্ছে 4। এবার দেখুন তো এই মানগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? একটা পেলেন 7, একটা 3, একটা 8, একটা 4। সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে এটা, তার মানে সবচেয়ে বড় অনুপাত হচ্ছে অপশন নাম্বার সি। ক্লিয়ার? তাহলে সবচেয়ে বড় অনুপাত হচ্ছে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি এর পর কী হবে? সি এর পর হবে হচ্ছে এই যে এটা 7/10 এটা হবে, তারপর হবে হচ্ছে 2/5, তারপর হবে হচ্ছে 1/3, মানে হচ্ছে 1:3। আশা করি বোঝা গেল। চলুন পরের অঙ্কে আমরা যাই। চলুন নেক্সট অঙ্ক আপনারা করবেন। এখানেও বলছে যে নিচের কোন অনুপাতটি সবচেয়ে বড়। এটা আপনাদের এসএসসি সিআইএসএফ এইচসি 30/10/2023 শিফট নাম্বার 1 এক্সামে। চলুন বেসিকগুলো একটু ক্লিয়ার করে নিন, এরপরে আরও অ্যাডভান্স লেভেলের প্রশ্নগুলো আপনাদের দেওয়া হবে আর কি। চলুন আনসার লাগান। নিচের কোন অনুপাতটি সবচেয়ে বড়? চলুন সানিয়া ম্যাডাম, শিপ্রা ম্যাডাম আনসার করছেন অপশান নাম্বার ডি, মানে হচ্ছে 2:3। তাহলে একইভাবে লিখছি এটাকে আমরা, এটাকে 10/,
33, এটা হচ্ছে 1/4, এটা হচ্ছে 5/8, এটা হচ্ছে 2/3। সবার উপরে একটা করে শূন্য বসিয়ে দিন, সবার উপরে একটা করে শূন্য বসিয়ে দিন। এবার যদি আমি ক্যালকুলেশন করি, এখানে 100 রয়েছে, 100কে 33 দিয়ে ভাগ করলে ওই 3 দশমিক কিছু একটা মান বেরোবে, এর মানটা 3 দশমিক কিছু একটা বেরোবে। আমি যদি এটাকে ভাগ করি তাহলে 4 দুগুণে 8, এটার মান 2 দশমিক কিছু একটা বেরাবে। কত বেরাবে আমি জানি না, 2 দশমিক কিছু একটা বেরাবে। এটাকে যদি আমি 8 দিয়ে ভাগ করি আর কি, তাহলে 6 8 48, 6 8 48 হচ্ছে, তারপর 2 মানে হচ্ছে 20, তো মানে 8 দুগুণে 16, মানে 6.2, তারপরে কিছু একটা বেরাবে আর কি, 6.2, তারপরে কিছু একটা বেরাবে। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 3 6 18, তারপরে আবারও এখানে 2, মানে আবার হচ্ছে 3 6 18, মানে 6 দশমিক সরি এখানে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 3 6 18, 3 6 18, 2 20, আচ্ছা 6.6, তারপরে কিছু একটা আসবে আর কি। এবার দেখুন তো একটু তুলনা করে সবচেয়ে বড় কোনটা রয়েছে, সবচেয়ে বড় দেখতে পাচ্ছেন অপশন নাম্বার ডি আছে। বোঝা গেল? বলুন একটু প্রত্যেকে। আচ্ছা, বুঝতে পেরেছেন। চলুন, আমাদের গ্রুপ ডি গ্রুপ সিতে টোটাল মেম্বার হচ্ছে 35 আর কি, কিন্তু আপনারা জানেন আমাদের অ্যাসপিরেন্ট আড্ডাতে বেশিরভাগ মানে অ্যাসপিরেন্টই বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আর কি, কেউ হয়তো হাউস ওয়াইফ বা আরও বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, তার জন্য তারা লাইভ করতে পারে না। কিন্তু হ্যাঁ ম্যাডাম, আমি অঙ্ক তো 4 দিন রেখেছি সপ্তাহে। রুটিন আপনাদের তো দিয়ে দিচ্ছি না, আমি বললাম তো অঙ্ক 4 দিন রেখেছি। আসলে ম্যাডাম অনেকগুলো সাবজেক্ট তো আর কি, সেই জন্য একটু সমস্যা হয়ে যায়। তো ম্যাডাম পরেও আমি ক্লাস নিয়ে নেবো, কোনো সমস্যা নেই। চেষ্টা করব। 4 দিন তো থাকছে আর কি, 4 দিন তো হচ্ছেই, পরে এক্সামের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেলে পরে আমি আরও বাড়িয়ে দেবো আর কি। চলুন, যেটা বলতে যাচ্ছিলাম আর কি, আমাদের গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচের 35 মেম্বার রয়েছে আর কি, তার মধ্যে সবাই তো লাইভ করতে পারে না, লাইভ ওই মোটামুটি 14 থেকে 15 জন মতো করে থাকে আর কি। তো এখানে যে 14-15 জন লাইভ করছেন আর কি, প্রত্যেকেই একটু মাইকটাকে অন করে কথা বলবেন। মানে আপনারা জানেন কিনা জানি না আর কি, এর আগে আমাদের যত ক্লাস হয়েছে না, প্রত্যেককে নাম ধরে ধরে জিজ্ঞাসা করা হয়েছে যে ম্যাডাম আপনি বুঝতে পেরেছেন, আপনি এটা হয়েছে তো, প্রত্যেকে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। এবার এখন স্টুডেন্ট আপারে অনেক বেশি হয়ে গেছে বলে এই জিনিসটা আর করা হয় না, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিতে তো মেম্বার সংখ্যা কম, তো এই জিনিসটা কিন্তু পুনরায় করা হবে। তো প্রত্যেককে বলবো আর কি, যদি বুঝতে অসুবিধা হয় আর কি, অবশ্যই মাইকটাকে অন করে জানাবেন। বা কোনো যদি প্রশ্ন থাকে সেটাও নির্দ্বিধায় জানাবেন আর কি। এমনটা নয় যে ছেড়ে বেরিয়ে গেলাম আর কি। এই জায়গায় কিন্তু এই লজ্জাটা করা যাবে না আর কি, যেটা আমরা সর্বদাই করে আসি, না বুঝতে পেরেও বলি যে স্যার বুঝতে পেরেছি, সেরা বুঝতে পেরেছি। অবশ্যই মাইকটাকে অন করবেন, ঠিক আছে? প্রত্যেককেই বলছি আর কি, যেহেতু বেশি জন আমরা নেই আর কি, ক্লাসটা যেন এমন মনে না হয় যে আমি বলে চলেছি আর কি, ঠিক আছে, আপনারা শুধুই শুনে চলেছেন, আমি সব জানতা গাঞ্ছাওয়ালা, আপনারা কিছুই জানেন না, এমনটা নয়। আপনারা অনেক বেশি জানেন আর কি। হ্যাঁ স্যার, আমার সকাল এই দুপুর 3টা পর্যন্ত কাজ থাকে, তাই আমি দিনের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারি না। হ্যাঁ ম্যাক্সিমাম স্যার, ম্যাক্সিমাম জন এরকমই থাকে আর কি, তারা দিনের ক্লাস করতে পারে না, কিন্তু সঠিক সময় আবার রেকর্ডিংটাও দেখে নেয় আর কি। তো রেকর্ডিং দেখে নিতে হবে, রেকর্ডিং তো রয়েছে আমাদের এখানে। চলুন তাহলে এটার আনসার করবেন অপশান নাম্বার ডি। নেক্সট প্রশ্নে আমরা যাই। চলুন, নেক্সট প্রশ্ন বলছে যে A:B 2:3, মানে A:B ইকুয়াল টু 2:3 আর B:C ইকুয়াল টু 5:7 হলে A:B:C এর মান কত হবে? A অনুপাত B অনুপাত C এর মান কত হবে? তাহলে এখানে দেখুন বলেই দিয়েছে যে A:B কত বলে দিয়েছে, A:B আপনাকে বলে দিয়েছে যেটা 2:3 হচ্ছে। আর B:C কত বলেছে, B:C আপনাকে বলেই দিয়েছে যে 5:7 হচ্ছে। B:C আপনাকে বলে দিয়েছে যে 5:7 হচ্ছে। এখন আপনাকে জিজ্ঞাসা করছে তাহলে A:B:C কত হবে?
এটা আপনাকে জিজ্ঞাসা করছে। তাহলে দেখুন এই যে এ আর বি, আর এখানে বি আর সি এর মধ্যে কমন কে? কমন হচ্ছে বি কমন, হ্যাঁ কি না? বি কমন তো। তাহলে আপনাকে কি করতে হবে? এই বিটাকে মানে এক করার চেষ্টা করতে হবে আর কি। বিটাকে কি করতে হবে? এক করার চেষ্টা করতে হবে। তাহলে এখানে দেখুন 3 রয়েছে আর এখানে 5 রয়েছে। তাহলে দুটোকে যদি আমি সমান করতে চাই, 3 আর 5কে যদি দুটোকেই যদি আমি সমান করতে চাই, তাহলে আমি এটাকে কি করব? এটাকে আপনি 5 দিয়ে গুণ করে দিন আর এটাকে 3 দিয়ে গুণ করে দিন। দেখুন দুটোই তাহলে 15 হয়ে যাবে, এটাও 15 হয়ে যাবে, এটাও 15 হয়ে যাবে। ক্লিয়ার? দুটোই 15 হয়ে যাবে। আর এটাকে যেহেতু আমি উপরে যেহেতু আমি 5 দিয়ে গুণ করেছি, তাহলে এই 2 এর সঙ্গেও 5 গুণ করে দিন। আর নিচে যেহেতু এটাকে 15 করার জন্য 3 দিয়ে গুণ করেছিলাম, তাহলে 7-এর সঙ্গেও আপনি 3 গুণ করে দিন। তাহলে ঘটনাটা কী দাঁড়ালো? তাহলে এ যদি 5 দুগুণে 10 হয়, তাহলে বি 15 হবে আর সি হবে হচ্ছে 21। বলুন বোঝা গেল? তাহলে আনসার করবেন 10:15:21, আনসার করবেন অপশান নাম্বার এ। বলুন। অবশ্যই। দেখুন ম্যাডাম এখানে বলেই দিয়েছে যে A:B সমান হচ্ছে 2:5, এই 2:3, আর B:C ইকুয়াল টু বলেছে আপনাকে 5:7। এবার এই যে ইকুয়েশানটা আমি পেলাম, এই ইকুয়েশানে দেখুন এই যে বি রয়েছে দুই জায়গাতেই কমন আর কি। বি দুটোতেই কমন রয়েছে। তাহলে আমি কি করব? এই যে বি এর যে ভ্যালুটা দেওয়া রয়েছে, এই বি এর ভ্যালুটাকে সমান করার চেষ্টা করব। ক্লিয়ার? বি এর ভ্যালুটাকে কি করব? সমান করার চেষ্টা করব। তাহলে দেখুন আমি দুটোকেই যদি সমান করতে চাই আর কি, দুটোকেই যদি আমি সমান করতে চাই, তাহলে কি করতে হবে? নিচে যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা দিয়ে এই 3কে গুণ করে দিন, আর এই উপরে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা দিয়ে নিজেকে গুণ করে দিন। তাহলে দেখুন দুটোই 15 হয়ে গেল, দুটোই সমান হলো। নিচে ওপরে দুটোই কি সমান হলো? বলুন হ্যাঁ কি না? আমাকে দুটোকেই সমান করতে হবে। তাহলে দুটোকেই সমান করতে গেলে আমি কী করব? উপরের যে সংখ্যাটা সেই সংখ্যাটা দিয়ে নিজের সংখ্যাটাকে গুণ করে দেবো, আর নিচের যে সংখ্যাটা রয়েছে সেই নিচের সংখ্যাটা দিয়ে আমি উপরের সংখ্যাটাকে গুণ করে দেবো। তাহলে দুটোই সমান হয়ে যাবে। তাহলে দেখুন বি এর যে ভ্যালুটাকে আমি সমান করতে পারলাম, দুটোকে 15 করতে পারলাম, দুটোকে সমান করতে পারলাম। বলুন করতে পারলাম। এবার দেখুন এটাকে 15 করতে গিয়ে মানে এটাকে সমান করতে গিয়ে এখানে তো 3 ছিল, আমি 3-এর সঙ্গে কত গুণ করেছি? 5 গুণ করেছি। তার মানে আমাকে কি করতে হবে? A:B যেহেতু এরা অনুপাতে সমান অনুপাতে আছে আর কি, যেহেতু 3-এর সঙ্গে আমি 5 গুণ করেছি সেহেতু আপনাকে 2-এর সঙ্গেও 5 গুণ করতে হবে। নিচে যদি দেখি এখানে 15 করতে গিয়ে মানে বি এর ভ্যালুটা এখানে 15 করতে গিয়ে এখানে আমি 5-এর সঙ্গে 3 গুণ করেছিলাম, আর B:C যেহেতু অনুপাতে রয়েছে, তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে এখানে যেহেতু আমি 5-এর সঙ্গে 3 গুণ করেছিলাম, এখানেও আপনাকে 7-এর সঙ্গে 3 গুণ করতে হবে। বোঝা গেল? তাহলে এর ভ্যালুটা কত দাঁড়াবে? এর ভ্যালুটা দাঁড়াবে এই যে 2:5, এই 2 × 5 মানে এর ভ্যালুটা দাঁড়াবে হচ্ছে 10, আর বি এর ভ্যালু তো 15 রয়েছে, আর সি এর ভ্যালু কত হবে? সি এর ভ্যালু 3×7 হবে হচ্ছে 21। তাহলে A:B:C এর ভ্যালু কত? A:B:C এর ভ্যালু হচ্ছে 10:15:21। বোঝা গেল? বলুন। হ্যাঁ, আর এখানে আরও একটা শর্ট ফর্ম আপনারা জানেন আর কি। কী করবেন? ABC নিয়ে গল্প বলছে, তাহলে এরকমটা করে দেবেন। এখানে A:B, হ্যাঁ হ্যাঁ ABC এভাবে 3টা লিখে দেবেন আর কি। AB কত বলছে? 2:3 বলছে, তাহলে এখানে এর নিচে 2, বি এর নিচে 3 লেখা হয়ে গেল। আর পরে B:C কত বলছে? 5:7 বলছে, তাহলে বি এর নিচে লিখবেন 5 আর সি এর নিচে লিখবেন হচ্ছে 7। ব্যাস। এবার দেখুন এখানে এখানে একটা ফাঁকা জায়গা রয়েছে, এখানেও একটা ফাঁকা জায়গা রয়েছে। তাহলে ফাঁকা জায়গা যদি থাকে আর কি, তাহলে আপনারা জানেন যে পাশের জন দখল করে নেয় আর কি, দিয়ে সেখানে বেগুন গাছ লাগানো হয় না। আমাদের ওখানে যেটা হয় আর কি, মানে খাসের জায়গা বোঝেন তো আপনারা? খাসের জায়গা, খাস জায়গা মানে সরকারি জায়গা। তো সরকারি জায়গা যদি ওখানে কোথাও থাকে, মনে কোনো রাস্তা হচ্ছে এবং রাস্তা হওয়ার সময় আর কি পাশে হয়তো কিছু খাসের জায়গা পড়ে রয়েছে, তো তার নিয়ারেস্ট যে সমস্ত পাবলিক রয়েছে তারা গিয়ে সেটাকে দখল করে নিয়ে সাধারণত বেগুন গাছ লাগানো হয় সেখানে। তো পাশের জন স্বাভাবিকভাবে সেটাকে দখল করে নিয়ে কি করবে? নিজের করে নেবে আর কি। তো এখানে দেখুন 3 রয়েছে, তাহলে 3-এর পাশে একটা ফাঁকা জায়গা রয়েছে, তার মানে এখানে 3 বসিয়ে দিন। এখানে দেখুন 5 রয়েছে, তাহলে 5-এর পাশে একটা ফাঁকা জায়গা রয়েছে, মানে 5 দখল করে নেবে এটাকে, এখানে 5 বসিয়ে দিন। এবার সবগুলোকে গুণ করে দিন, তাহলে 5 দুগুণে 10, 3×5 = 15 আর 3×7 = 21। A:B:C হচ্ছে 10:15:21। বোঝা গেল?
বলুন হ্যাঁ কি না? চলুন তাহলে পরবর্তী এটা চটপট আপনারা করুন, একই নিয়ম। এখানে আপনাকে বলেছে যে A:B 3:2, B:C 4:3 আর C:D আপনাকে বলেছে 5:7। তাহলে A:D এর ভ্যালু কত হবে এবং A:B:C:D এর ভ্যালুই বা কত হবে? চলুন প্রত্যেকে আনসার করবেন। তাহলে এখানে A B C D এর গল্প বলা হচ্ছে, তাহলে এখানে লিখে নিন না যে A:B:C:D লিখে নিলাম। তাহলে A আর B কত বলছে 3:2, তার মানে A আর B এর নিচে 3:2 লিখে দিলাম। B আর C কত বলছে 4 আর 3, তাহলে 4 আর 3 লিখে দিলাম। C আর D কত বলছে 5 আর 7, তাহলে 5 আর 7। এগুলো কিন্তু সব নিচে নিচে লিখতে হবে। এগুলো সব নিচে নিচে লিখতে হবে শর্ট ট্রিকে। এবার পাশে যেটা পড়ে থাকবে, পাশে জায়গা ফেলে রাখা যাবে না, পাশে জায়গা পড়ে থাকলেই আপনি ঘিরে নিয়ে আপনি বেগুন গাছ লাগিয়ে দিন। ঠিক আছে, খুব সুন্দর বেগুন সেখানে ফলবে আর কি, কোনো অসুবিধা হবে না। তো দেখুন 2-এর পাশে যে জায়গাগুলো রয়েছে এখানে 2 বসিয়ে দিলাম সব জায়গাতে। 3-এর পাশে এখানে যে জায়গা রয়েছে 3, 4-এর পাশে যে জায়গা রয়েছে 4, 5-এর এদিকে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সব বসিয়ে দিলাম একটা একটা করে। সবগুলোকে কি করলাম, একটা একটা করে যেখানে যারা ছিল সব বসিয়ে দিলাম। এবার ক্যালকুলেশন করুন, তাহলে দেখুন কোথায় কি ঘটছে না ঘটছে। তাহলে 4×5 = 20, 3×20 কত হচ্ছে 60, এটাও 4×5 = 20, 20 দুগুণে কত হচ্ছে 40। এখানে দেখুন 3×5 = 15, 15 দুগুণে কত হচ্ছে 30, 3×7 = 21, 21 দুগুণে কত হচ্ছে 21 দুগুণে হচ্ছে 42। সবগুলোকে যদি 2 দিয়ে কাটি আমি, সবগুলো 2 দিয়ে কেটে যাবে না, তাহলে এটা কত হয়ে যাবে 30 হবে, এটা 20 হবে, এটা 15 হবে, আর এটা হবে হচ্ছে আপনার 21 হবে। আপনাকে চাইছে যে A:D কত হবে, তাহলে A:D। আচ্ছা আর কি কাটাকাটি যাবে? আচ্ছা আপনাকে A:D চাইছে, তার মানে একটা 30 রয়েছে আর একটা 21 রয়েছে, তাহলে 30 আর 21 রয়েছে। এটাকে দেখুন আরও কাটতে পারবেন আপনি, তাহলে এটাকে যদি আপনি 3 দিয়ে কাটি তাহলে 10 হবে, এটাকে 3 দিয়ে কাটলে 7 হবে, তাহলে A:D এর ভ্যালু হচ্ছে 10:7। আর যদি A:B:C এর ভ্যালু যদি জিজ্ঞাসা করে তাহলে তার ভ্যালু হচ্ছে এই যে এটা 30:20:15:21। বোঝা গেল? তার মানে সবগুলোকে তো আর একই সংখ্যা দিয়ে কাটা যাবে না। হ্যাঁ, তাহলে A:B:C:D এর ভ্যালু হচ্ছে এটা, আর A:D এর ভ্যালু হচ্ছে এটা। চলুন নেক্সট প্রশ্নে আমরা যাব। চলুন এখানে একটা অনুপাত দিয়ে জিজ্ঞাসা করেছে, কিন্তু কোনো ব্যাপার নেই, চলুন আনসার করুন। সরি এখানে ফ্র্যাকশান দিয়েছে, তাহলে একটা কথা আপনারা একটু নোট বলে লিখে রাখবেন যে যখনই আপনারা যে কোনো অঙ্কে এই ফ্র্যাকশান পাবেন, আপনার প্রথম কাজ হচ্ছে সেই ফ্র্যাকশানটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসা। প্রথম কাজ কি আপনার? প্রথম কাজ হচ্ছে ফ্র্যাকশানটাকে পূর্ণ অঙ্কে নিয়ে আসা। সেটা টাইম ডিস্টেন্সের অঙ্কে হতে পারে বা আদার্স যে কোনো অঙ্কে হতে পারে। যখনই ফ্র্যাকশান পাবেন সেই ফ্র্যাকশানটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসা। দেখুন তাহলে আমি একটু সহজ করে দিই। A:B বলছিল 1/2 3/8, তাহলে A:B = 1/2 3/8। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি 2 দুগুণে 4, কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, তাহলে A:B এর ভ্যালু কত পাবো আমরা? A:B এর ভ্যালু পাবো হচ্ছে 4:3। বুঝা গেল? পরে দেখুন B:C রয়েছে, B:C এর ভ্যালু কত বলেছে 1:3, এই 1/3:5/9। কাটাকাটি যদি করি তাহলে 3 × 9। এই ইস্টু মানে অ্যাকচুয়ালি এক প্রকার সমান চিহ্ন আর কি, আর সমান চিহ্নের নিচে নিচে কাটাকাটি করা যায়। তাহলে এই B:C এর মান কত দাঁড়াবে 3:5 দাঁড়াবে। পরে দেখুন C:D রয়েছে, তাহলে C:D সমান 5/6:3/4। দুটোকেই যদি 2 দিয়ে কাটি তাহলে এটা কাটলে কত হবে, 2 দিয়ে কাটলে এটা 3 হবে, এটাকে 2 দিয়ে কাটলে এটা 2 হবে। এবার যেন লোভে পড়ে আবার এই 3 3 কোনাকুনি কেটে দেন না, এখানে কোনাকুনি কিন্তু কাটবে না, এটা সমান চিহ্ন।
তাহলে 5 দুগুণে 10 আর এটা হচ্ছে 3 3 9, তাহলে c/2 মানে 10/9। এবার তো পারবেন। চলুন a/b/c এর আনসার করুন। চলুন এবার আনসার করুন তাহলে। চলুন আনসার করছেন অপশন নাম্বার এ। প্রত্যেকের কি অপশন নাম্বার এ বেরিয়েছে? চলুন একটু প্রত্যেকে বলবেন। সানিয়া ম্যাডাম রয়েছেন, শিপ্রা ম্যাডাম, সঞ্জয় স্যার, দিশা ম্যাডাম রয়েছেন, বলরাম স্যার রয়েছেন, মদিনা ম্যাডাম রয়েছেন, রেশমা ম্যাডাম রয়েছেন। বলুন প্রত্যেকের কি অপশন এ আসছে? আচ্ছা আচ্ছা, বাহ। চলুন বিভাস স্যার রয়েছেন, বিশ্বজিৎ স্যারও রয়েছেন, কল্যাণ স্যার রয়েছেন, পল্লবী ম্যাডাম, অভিজিৎ স্যার, মানসী ম্যাডাম। মানসী ম্যাডাম শোনা যাচ্ছে? আচ্ছা, বোঝা গেছে ম্যাডাম? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, এর আগে কি আপনি কোনো ব্যাচে ছিলেন আমাদের? আচ্ছা, প্রাইমারি টেটে ছিলেন। আচ্ছা, আপার কি ম্যাডাম আপনি দিতে পারবেন না? ও আচ্ছা আচ্ছা, একই ব্যাপার সব। গ্র্যাজুয়েশন হয়নি। শোন, আরও অনেকেই রয়েছে, যেমন সানিয়া ম্যাডামও সম্ভবত রয়েছেন। গ্র্যাজুয়েশন হয়েছে ম্যাডাম? গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি, এই ফার্স্ট ইয়ার চলছে ওপেনে, আর এজও হয়নি। আচ্ছা, এজও হয়নি। চলো 7 নম্বর প্রশ্ন আনসার করুন। বলছে যে a/b/c 4:7:9 আর b/c/d এর ভ্যালু বলছে 28:36:21 হলে a/b/c এর ভ্যালু কত হবে? চলুন দেখি এই অঙ্কটা আপনারা কেমন পারছেন। বলুন কার কি আনসার এলো? আসেনি একজনেরও আনসার? দেখুন এবার এখানে যদি আপনি ওই ফর্মুলা লাগাতে যান যে এ বি সি আর ডি, a/b/c সমান বলে দিয়েছে যে 4:7:9, আর b/c/d সমান বলে দিয়েছে এটা হচ্ছে 28, এটা হচ্ছে 36, এটা হচ্ছে 21। এবার আপনি পাশে বসাতে গিয়ে তো কোনো কিছুই বসাতে পারবেন না, তাই না? এবার পাশে আপনি কি বসাবেন? তাহলে পাশে আপনি যদি বসান আর কি, হ্যাঁ পাশে বসানো যাবে না এমনটা নয় আর কি, পাশে তো বসানোই যাবে। তাহলে এখানে আপনাকে কি বসাতে হবে? এখানে 9 বসাতে হবে, আর এখানে আপনাকে 28 বসাতে হবে। এবার আপনি ক্যালকুলেশন করবেন, দেখবেন কোনো অপশানেই নেই আর কি। ক্যালকুলেশন আপনি করবেন, দেখবেন কোনো অপশানেই নেই। তাহলে এখন উপায় হচ্ছে, ওই প্রথমে আপনাদের বলা হলো যে a/b/c এর ভ্যালু কত বলেছে, যে 4:7:9। পরে b/c/d এর ভ্যালু কত রয়েছে? এর ভ্যালু রয়েছে 28:36:21। এবার a/b/c আর b/c/d এদের মধ্যে কমন কোনটা বলুন তো? দুজনের মধ্যেই কমন। তাহলে দুজনের মধ্যে কমন দেখুন b/c, বি আর সি কমন আর কি, বি বি আর সি হচ্ছে কমন, তাই না? তাহলে এর কমন থাকলে কী হবে? এদের দুজনকে সমান করার চেষ্টা করুন, তাই তো? এদের দুজনকে সমান করার চেষ্টা করি। তাহলে সমান করার চেষ্টা করতে গেলে আমি কি করব?
তাহলে এখানে তো 7 রয়েছে, এখানে 28 রয়েছে, দুটোকে যদি আমি সমান করতে চাই তাহলে উপরে আমাকে এটার সঙ্গে কি করতে হবে, 4 গুণ করতে হবে, আর এটার সঙ্গে আমাকে 1 গুণ করতে হবে, তাহলে দুটোই সমান হয়ে যাবে, হ্যাঁ কি না? একই রকমভাবে এখানে দেখুন 9 রয়েছে, এখানে 36 রয়েছে, দুটোকেই যদি সমান করতে চাই তাহলে এখানে 4 গুণ করতে হবে, এটার সঙ্গে এটা 1 গুণ করতে হবে। এবার দেখুন উপরের সংখ্যাগুলোর সঙ্গে যেহেতু a:b:c এরা অনুপাতে রয়েছে, মানে সমান অনুপাতে রয়েছে, সেহেতু আমরা কী করব, এই 4-এর সঙ্গেও আমাকে একটা 4 গুণ করতে হবে, আর এখানে যেহেতু আমরা 1 করে গুণ করেছি 21-এর সঙ্গেও একটা 1 গুণ করতে হবে। তাহলে ঘটনাটা কী দাঁড়ালো, তাহলে a এর মান কত হবে, a এর মান হবে হচ্ছে 4×4 = 16, b এর মান 4×7 = 28, c এর মান হবে 4×9 = 36, আর ডি এর মান কত হবে, ডি এর মান হবে হচ্ছে 21। তাহলে 16:28:36:21, এটা হচ্ছে সঠিক আনসার। আনসার করবে হচ্ছে অপশন নাম্বার বি, যে 16:28:36:21, এটা হচ্ছে সঠিক আনসার। বলুন, ক্লিয়ার হলো? বাহ বাহ, এবার বুঝতে পেরেছেন, খুব সুন্দর এই ব্যাপার। চলুন নেক্সট অঙ্ক বলেছি যে 2p = 3q = 4r = 5s যদি হয় তাহলে p/q/r/s এর মান খুঁজতে বলছে। এসএসসি সিএইচএসএল এক্সাম 28/6/2023 শিফট নাম্বার 3 তে আসা প্রশ্ন। চলুন দেখি, আনসার করুন একটু। চলুন আনসার করছেন অপশান নাম্বার ডি, 30:20:15:12। দেখুন এটারও দুটো নিয়ম রয়েছে, আমি দুটো নিয়মই আপনাদের শেখাচ্ছি আর কি। দেখুন 2p = 3q, 2p = 3q = 4r = 5s। এখানে p/q/r/s এর যে অনুপাত সেটা জিজ্ঞাসা করা হচ্ছে। তাহলে সবার প্রথম আপনার কাজ হচ্ছে এদের এলসিএম নেওয়া। তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে বলুন তো এদের এলসিএম কত হবে, 2, 3, 4 আর 6, এদের এলসিএম কত হবে? এলসিএম শিখিয়েছেন আমি যে 2, 3, 4, 2, 3, 4 আর 5, এদের এলসিএম কত হবে? এদের এলসিএম 20। 60। তো এদের এলসিএম তো 20 নয়, এদের এলসিএম হচ্ছে 60। এবার 60 কি করে আমরা এলসিএম বের করলাম, এটা কি আপনাদের বলে দিতে হবে? নিশ্চয়ই না, আমি সব বিস্তারিতভাবে পড়িয়েছি এলসিএমে। যদি এলসিএম হচ্ছে 60, তাহলে সবগুলোকে কি করবেন আপনি 60 দিয়ে ভাগ করুন, সবগুলোকে আপনি 60 দিয়ে ভাগ করুন। তাহলে সবগুলোকে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে প্রথম ভ্যালু কত হবে 30, দ্বিতীয় ভ্যালু হবে হচ্ছে 20, তারপরে ভ্যালু হবে হচ্ছে 15, তারপরে ভ্যালু হচ্ছে 12। তাহলে এদের অনুপাত কত, 30:20:15:12। বোঝা গেল? এটা ছিল একটা নিয়ম আর কি। আর একটা নিয়ম হচ্ছে আপনাকে যদি জিজ্ঞাসা করে যে 2p = 3q = 4r = 5s, এর ভ্যালু জিজ্ঞাসা করছে। এক্ষেত্রে আপনি কি করবেন, আপনাকে যদি বলে এই p এর ভ্যালু বের করতে, তাহলে এই p এর ভ্যালু যদি বের করতে চান তাহলে p কে বাদ দিয়ে বাকি যেগুলো আছে সবগুলোকে গুণ করুন। তাহলে কী কী রয়েছে, 3, 4, 12, 5, 12, 60, তাহলে p এর ভ্যালু আপনি পেয়ে গেলেন। ক্লিয়ার? আপনাকে যদি বলে q এর ভ্যালু বের করতে, তাহলে আপনি কি করবেন, এই কিউটাকে বাদ দেবেন, কিউটাকে বাদ দিয়ে বাকি সবগুলোকে গুণ করুন। তাহলে 2 আর এখানে 4, তাহলে 4 দুগুণে 8 আর এখানে রয়েছে 5, মানে 5 8 40। আপনাকে যদি বলে এই আর এর ভ্যালু বের করতে, তাহলে আরটাকে বাদ দিয়ে বাকিগুলোকে গুণ করুন। তাহলে 8টাকে বাদ দিয়ে দিন, তাহলে 3 দুগুণে 6 আর 5 6 হচ্ছে 30। আপনাকে যদি বলে এস এর ভ্যালু বের করতে, তাহলে কি করবেন, এই এসটাকে বাদ দিয়ে বাকিগুলোকে গুণ করে দিন। তাহলে 3 4 12, 12 দুগুণে হচ্ছে কত, 3 4 12, 12 দুগুণে হচ্ছে 24, গুণ করে দিলেন আর কি। হ্যাঁ, এবার দেখুন এটাকে আবার একটু ক্যালকুলেশন করা যাবে, মানে আমি কাটাকাটিতে বলেছিলাম, অনুপাতে আমি আপনাদের বলেছিলাম যে অনুপাত মানে হচ্ছে সব কেটে ছেটে সবচেয়ে ছোট আকারে প্রকাশ করা আর কি। মানে তুলনা যখন আমি করব ঠিক আছে, কিন্তু সবচেয়ে ছোট আকারে করব। সবগুলোকে 2 দিয়ে কেটে দিন, এটাকে 2 দিয়ে কাটলে 30 হবে,
এটাকে 2 দিয়ে কাটলে 20 হবে, এটাকে 2 দিয়ে কাটলে 15 হবে, এটাকে 2 দিয়ে কাটলে 12 হবে। তাহলে আমরা পেলাম 30:20:15:12। বলুন, হ্যাঁ। তাহলে একই জিনিস, ঠিক আছে, একই ব্যাপার হয়ে গেল। তাহলে যেটা আপনাদের সহজ মনে হবে সেটা আপনারা করবেন আর কি, এবং সেটাকে আপনাকে বুঝতে হবে আর কি, যে আপনি যদি এলসিএম না নিতে পারেন তখন আপনাকে এই পদ্ধতিতে যেতে হবে। কেননা অনেক সময় কি হয় বলুন তো, যে সংখ্যাগুলো এমনই দিয়ে দেয়, মানে বড় বড় মৌলিক সংখ্যা দিয়ে দেয়, তখন তাদের এলসিএম নেওয়াটাও আবার একটু কষ্টসাধ্য হয়ে যায়। তো যখন আপনি এলসিএম নিতে পারবেন না, তখন এই পি এর ভ্যালু বের করতে গেলে পিটাকে বাদ দিয়ে বাকি সবগুলোকে গুণ লাগাবেন, কিউ বের করতে গেলে কিউটাকে বাদ দিয়ে বাকিগুলোকে গুণ লাগাবেন। তাহলে এটার আনসার কি হচ্ছে 30:20:15:12। তাহলে 30:20:15:12, 30:20:15:12 আনসার করবেন অপশান নাম্বার ডি, 30:20:15:12। চলো নেক্সট অঙ্কে আমরা যাব। যদি বলছে 4x - 3y = 2x + 3y = 1:3 যদি হয়, তাহলে xi এর ভ্যালু কত? তো কিচ্ছু নেই আর কি, তাই না, শুধু ক্যালকুলেশন করতে বলছে যে 4x - 3y বাই = মানে তো বাই আকারে লিখতে পারি, যে 2x + 3y = কত বলছে 1:3, মানে হচ্ছে 1/3। এবার আপনারা সেই বজ্রগুণ জানেন আর কি, বজ্রগুণ কোনাকুনি গুণ লাগিয়ে দিন। তাহলে 3-এর সঙ্গে যদি আমি 4-এর গুণ করি, তাহলে 3×4 কত 12, 12x মাইনাস 3-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে 3×3 = 9, 9y = 2-এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে 2x প্লাস 3-এর সঙ্গে 1 গুণ করলে হচ্ছে 3y। বোঝা গেল? নেক্সট আপনারা কি করবেন, নেক্সট আপনারা জানেন যে এখানে যদি সমান চিহ্ন থাকে, সমান চিহ্নের এদিকে যদি যোগ থাকে ওদিকে গিয়ে বিয়োগ হয়ে যায়, ওদিকে বিয়োগ থাকলে এদিকে যোগ হয়ে যায়, এদিকে গুণ আকারে থাকলে ওদিকে ভাগ হয়ে যায়, ওদিকে ভাগ থাকলে এদিকে গুণ হয়ে যায়। এদিকে যদি স্কোয়ার থাকে ওদিকে গিয়ে রুট হয়ে যাবে, এদিকে রুট থাকলে এদিকে এসে স্কোয়ার হয়ে যাবে, মানে তারা একে অপরের সঙ্গে ইন্টারচেঞ্জ করে। দেখুন এবার এখানে যোগ বিয়োগ আবার একই গোত্রের হবে, ঠিক আছে, আলাদা গোত্রে যোগ বিয়োগ করে দিলাম এমনটা করলে হবে না, এর সব নিয়ম আছে আর কি। তাহলে এখানে দেখুন 12টা ওয়াই রয়েছে, আগে কিছু নাই মানে যোগ চিহ্ন রয়েছে। এখানে দেখুন 12টা এক্স রয়েছে, আর এখানে দেখুন আগে কিছু নেই মানে যোগই রয়েছে, এখানে দুটো এক্স রয়েছে। তাহলে এই দুটো এক্সকে আমি যদি সমান চিহ্নের এদিকে নিয়ে আসি তাহলে নিশ্চয়ই এ বিয়োগ হয়ে যাবে। তাহলে 12টা এক্স থেকে যদি দুটো এক্স বাদ দিই তাহলে কয়টা এক্স থাকছে গো? 10টা এক্স। ক্লিয়ার? সমান এখানে দেখুন -9y রয়েছে, আর এখানে রয়েছে +3y, মানে এখানে -9y আর এখানে রয়েছে +3y। তাহলে -9y এটা যদি আমি সমান চিহ্নের ওদিকে নিয়ে যাই তাহলে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে 9 আর 12তে কত হচ্ছে, এই 9 আর 3-এ কত হচ্ছে 12 হচ্ছে, তাহলে 12y। তাহলে 10x = 12y। এক্সটাকে এক্সের জায়গায় রাখুন, ওয়াইটাকে ধরে নিয়ে এসে নিচে বসান, কারণ এদিকে গুণ আকারে আছে ওয়াই, ধরে নিয়ে এসে নিচে বসাতে হবে, ভাগে বসাতে হবে। 12টাকে 12-র জায়গায় রাখুন, 10টাকে নিয়ে এসে নিচে বসান। এটাকে কি যদি ক্যালকুলেশন করি তাহলে 2 দিয়ে কাটলে এটা 6, এটা হচ্ছে 5। তাহলে x এর ভ্যালু যদি 6 হয় তাহলে y এর ভ্যালু কত হবে, y এর ভ্যালু হচ্ছে 5। তার মানে x/y কত, x/y হচ্ছে 6:5। x/y হচ্ছে 6:5, আনসার করবেন অপশন নাম্বার বি। বলুন, বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে আমরা যাব, বোঝা না গেলে অবশ্যই বলবেন। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে কি বলছে যে, আচ্ছা পরে আবার 1 থেকে শুরু হয়েছে না, চলুন আমরা শুরু করি আর কি। বলছে যে 16, 26 এবং 32-এর প্রথম সমানুপাতিক কত? এগুলো আপনাদের এসএসসি জিডিতে একটা আসেই কমন। মানে এর আগে তো অফলাইন ছিল আর কি ব্যাচ, তো সেখানে এসএসসি জিডিতে ছেলেপিলে ছিল, তো প্রত্যেকটা শিফটে একটা দুটো থাকবেই এই অঙ্ক আর কি। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় সেভাবে দেয় না, কেননা সহজ তো, পাতি জিনিস তো, সেই জন্য দেয় না আর কি। আর এসএসসি একটা স্ট্রাকচার মেনটেন করে প্রশ্ন দেয়, পশ্চিমবঙ্গে সেই স্ট্রাকচারের কোনো নিয়মকানুন নেই আর কি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম প্রশ্ন থাকে আর কি। আর এসএসসির একটা নিয়ম হচ্ছে অনেকগুলো শিফটে পরীক্ষা হয়, তো তারা চেষ্টা করে আর কি যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটো করে প্রশ্ন রাখা আর কি, মানে কারোর সঙ্গে যেন নাইনসাফি না করা হয়। যে আমার শিফটে প্রশ্ন কঠিন হয়ে গেল, পরের শিফটগুলোতে প্রশ্ন সহজ হয়ে গেল, সেই জন্য প্রত্যেকটা যে টাইপের অঙ্ক দেখবেন ফার্স্ট শিফটে থাকে সেরকম টাইপের অঙ্ক সেই পরপর চলতে থাকে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় একটা হয়, তো তারা নিজেদের ইচ্ছা মতো যেখান থেকে যা পারে নিয়ে এসে প্রশ্ন লাগিয়ে দেয় আর কি। কিন্তু
প্রশ্ন সহজ দেয়, প্রশ্ন কঠিন নয় আর কি। অঙ্কের প্রশ্ন এখনও পর্যন্ত আমি যতগুলো পেপার দেখেছি আর কি, ওই দু একটা প্রশ্ন জটিল থাকে আর কি, কঠিন থাকে না, এই একটু জটিল থাকে। যেমন আমি যদি বলি যে যে কোনো ক্ষেত্রে, যেমন ডাব্লিউপি এক্সাম দেবেন বা এই যে গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম দেবেন, 15টা অঙ্ক থাকবে না, 15টা অঙ্কের মধ্যে 10টা অঙ্ক দেখবেন একদম একদম সিম্পল থাকবে আর কি, একদম সিম্পল। 10টা অঙ্ক কী থাকবে, 10টা অঙ্ক একদম সিম্পল থাকবে। এর মধ্যে দেখবেন দুটো অঙ্ক একটু মডারেট লেভেলের থাকবে আর কি, আর বাকি দুটো বা তিনটা অঙ্ক দেখবেন একটু হার্ড লেভেলের থাকবে। এরকম থাকে আর কি। 10টা একদমই ইজি থাকবে, দুটো একটু মডারেট লেভেলের থাকবে, আর দুটো বা তিনটে একটু হার্ড লেভেলের থাকবে। আপনার মেরিট কিন্তু এই 10টাতে হবে না, এই 10টা অঙ্ক পারলেই হবে না, আপনার মেরিট হবে এই হার্ড দুটো অঙ্ক রয়েছে, এই দুটোকেও পারতে হবে। কারণ এই 10টা অঙ্ক তো সবাই করবে, এই বাকি যে দুটো করবে না যে, সেই কিন্তু বেরিয়ে যাবে আর কি। আর অঙ্ক হচ্ছে এমন একটা জায়গা যেখানে ফুল মার্কস ক্যারি করা যায়, অন্যান্য সাবজেক্টে যায় না। কেননা এর বাস্তব একটা এক্সাম্পল আমি নিজেই আর কি, আমি আমার লাইফে সবচেয়ে বেশি পড়ি জিকে। মানে সবচেয়ে বেশি পড়ি হচ্ছে জিকে আর কি আমার লাইফে। জিকের মধ্যে জানেন জিকের মধ্যে কী জিনিস আছে আর কি, মানে অফুরন্ত আর কি। হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, এবং পড়িয়েছিও সব, কোনো কিছুই বাদ নেই আর কি। মানে কোনো সাবজেক্টই বাদ নেই, ইংলিশ গ্রামারও পড়িয়েছি। তো যাই হোক, জিকে তো প্রচুর পড়িয়েছি, আর তার অর্ধেক সময়ও আমি অঙ্কে দিইনি আর কি। তারপর এখনও যদি আমি মক টেস্ট দিই, জিকের চেয়ে মক টেস্ট বেশি আসবে অঙ্কে, একদম চোখ নাক বন্ধ করে, কিন্তু আসবেই, কেননা এখানে হচ্ছে শিখলে সব হয়ে যায় আর কি। চলো, তাহলে 16, 26 আর 32-এর প্রথম সমানুপাতিক কত? এবার এখানে আমাদের সমানুপাতিক জিনিসটা কি? সমানুপাতিক জিনিসটা মানে হচ্ছে, চল অঙ্কটা করতে করতে বলি আর কি। সমানুপাতিক মানে হচ্ছে এই যে অনুপাতের মধ্যে আমরা যখন তুলনা করছি আর কি, দুটো তুলনা একই রকম হবে। চল আমরা অঙ্কটা সমাধান করি, তাহলে ক্লিয়ার হবে। এখানে বলেছে যে 16, 26 আর 32, 16, 26 আর 32-এর প্রথম সমানুপাতিক কত? 16, 26, 32-এর প্রথম সমানুপাতিক কত? তাহলে প্রথম সমানুপাতিক কত, এটা আমাকে জিজ্ঞাসা করছে, তাই না? তাহলে বলুন, কেউ কি করেছেন এর প্রথম সমানুপাতিক কত? আচ্ছা, এটার অ্যান্সার আপনারা করেছেন, সেটা করেছেন হচ্ছে 13, তাই তো? আচ্ছা, 52 হচ্ছে। আচ্ছা, প্রথম সমানুপাতিক জিনিসটা বুঝতে পারছেন না। চলুন তাহলে একদমই প্রথম থেকে একটা একটা করে জায়গাগুলোকে ক্লিয়ার করি। প্রথম সমানুপাতিকটা কি জিনিসটা বুঝতে পারছেন না, চলুন একটু দেখি। এখানে আমি 4টে সংখ্যা লিখছি, ঠিক আছে? 4টি সংখ্যা, এখানে আমি 4টে সংখ্যা লিখছি। একটা লিখলাম হচ্ছে A:B সমানুপাত C:D, C:D। A:B সমানুপাত, সমানুপাতের চিহ্ন জানেন তো, এই যে 4টে ফুটকা, এটাকে আমরা বলছি সমানুপাত। তাহলে A:B সমানুপাত C:D। এখানে A হচ্ছে প্রথম সমানুপাতিক, A হচ্ছে প্রথম। এই যে B রয়েছে দ্বিতীয় সমানুপাতিক। এই যে C রয়েছে, C হচ্ছে তৃতীয়। আর এই যে D রয়েছে চতুর্থ, D হচ্ছে চতুর্থ সমানুপাতিক। মানে কি ঘটবে এখানে? এখানে এই যে A:B যে অনুপাতে থাকবে, এখানে C:D এখানেও ঠিক সেই অনুপাতেই থাকবে, এখানেও ঠিক সেই অনুপাতেই থাকবে। চলুন একটু আমরা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে বুঝি। যেমন A এর ভ্যালু আমি লিখলাম হচ্ছে 5, A এর ভ্যালু লিখলাম আমরা হচ্ছে 5, B এর ভ্যালু লিখলাম হচ্ছে 15, সমান অনুপাত। C এর ভ্যালু লিখলাম আমরা হচ্ছে মনে করুন 20, আর D এর ভ্যালু লিখলাম মনে করুন 60। D এর ভ্যালু আমরা কত লিখলাম? D এর ভ্যালু লিখলাম হচ্ছে আমরা 60। এবার এই দুটোকে আপনি ক্যালকুলেশন যদি করেন আর কি, তাহলে দেখুন 5 দিয়ে যদি কাটি এই দুটোকে, তাহলে 1:3 আমরা এখানে পাবো, 1:3 আমরা পাবো। তো
এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এখানেও দেখুন আমরা 1:3ই পাবো, মানে এরা কিসে রয়েছে, এরা সমান অনুপাতে রয়েছে। এরা দুজন কোন অনুপাতে রয়েছে, এরা দুজনই সমান অনুপাতে রয়েছে। মানে এইটাকে ক্যালকুলেশন করলে আপনি যে অনুপাত পাবেন, মানে A:B কে ক্যালকুলেশন করলে আপনি যে অনুপাত পাবেন, C:D কেও ক্যালকুলেশন করলে আপনি একই অনুপাত পাবেন। আর এই ক্যালকুলেশনে এখানে 5 হচ্ছে প্রথম সমানুপাতি, 15 হচ্ছে দ্বিতীয় সমানুপাতি, 20 হচ্ছে তৃতীয় সমানুপাতি, আর এই 60 হচ্ছে চতুর্থ সমানুপাতি। ক্লিয়ার? এবার প্রশ্নে আমরা যাই, বলছে 16, 26, 32-এর প্রথম সমানুপাতিক কত? তাহলে প্রথম সমানুপাতিক তো আমরা জানি না, তাহলে প্রথম সমানুপাতিকটা ধরে নিতে, প্রথম সমানুপাতিক A:B: সমানুপাত C:D। এর প্রথম সমানুপাতিক জিজ্ঞাসা করছে, মানে এ এর ভ্যালু জিজ্ঞাসা করছে। এ তো প্রথম সমানুপাতিক, এ এর ভ্যালু জিজ্ঞাসা করছে, তাহলে এর জায়গায় ধরে নিন x, বি এর জায়গায় ধরে নিন 16, সমান অনুপাত সি এর জায়গায় ধরে নিন 26, তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনাদের বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, আর এ প্রথম সমানুপাতিকের মান জিজ্ঞাসা করছে, তাহলে এটা কত হয়ে যাবে আপনার, এটা হবে 26 আর এটা হবে হচ্ছে আপনার 32, এটা হচ্ছে 32। এবার এই আকারটাকে আমি এইভাবে লিখতে পারি যে x:16, আমরা এটাকে এইভাবে লিখতে পারি না যে x/16, এভাবে লিখতে পারি, ইকুয়াল টু, এই যে সমান অনুপাত মানে হচ্ছে ইকুয়াল টু, আর এখানে কত রয়েছে 26:32, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না যে 26/32, এভাবে লেখা যায়। এবার দুটোকে যদি আমি ক্যালকুলেশন করি, দেখুন 16 দুগুণে 32, সমান চিহ্নের নিচে নিচে কাটাকাটি করা যায়, 16 দুগুণে 32, আর এটাকে 2 দিয়ে কাটলে কত হবে, 13 হবে। তাহলে x এর ভ্যালু আপনি কত পেলেন, x এর ভ্যালু পেলেন আপনি হচ্ছে 13। তাহলে চারটে অপশনের মধ্যে আনসার কী হবে, আনসার হবে অবশ্যই অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি করবেন সঠিক আনসার, এটা হচ্ছে 13। এবার এখানে আপনি 13টাকে বসিয়ে দিন, মানে প্রথম সমানুপাতিকে, মানে এই x এর পজিশনে 13টাকে বসিয়ে দিন। x এর পজিশনে 13টাকে বসান, x এর মধ্যে 13:16, আচ্ছা এখানে কি কোথাও ভুল করলাম, x এর পজিশনে যদি আমি 13 বসাই, 13:16 সমানুপাত 26:32। ঠিকই আছে স্যার। একদম ঠিক আছে। এবার দেখুন এখানে যে অনুপাতটা রয়েছে আর কি, এই অনুপাতটাকে তো আমরা আর কাটাকাটি করতে পারছি না, 13 আর 16 রয়েছে, তাহলে এটা এরকমই থাকবে। এবার এটাকে যদি আপনি 2 দিয়ে কাটেন, তাহলে এটাও 13 হয়ে যাবে আর এটাও 16 হয়ে যাবে, তাহলে দেখুন দুটোই এবার সমানুপাতে চলে এসছে, দুটোই। তাহলে এখানে আপনাকে কি বসাতে হবে, এদের যে প্রথম সমানুপাতি সেটা হচ্ছে 13। বলুন, বোঝা গেল? তাহলে এখানে মনে রাখুন প্রথম সমানুপাতি হচ্ছে এ, দ্বিতীয় সমানুপাতি হচ্ছে বি, তৃতীয় সমানুপাতি হচ্ছে ডি, আর চতুর্থ সমানুপাতি হচ্ছে ডি। এবার যেখানে আপনাকে যদি প্রথম সমানুপাতি জিজ্ঞাসা করে, তাহলে এর জায়গায় এক্সটাকে বসাবেন, যদি দ্বিতীয় সমানুপাতি জিজ্ঞাসা করে তাহলে কি করবেন, তাহলে এই বি এর জায়গাতে এক্সটা বসাবেন। এবার এদের আবার স্ট্রাকচার হয়, চলুন পরের প্রশ্নগুলো আমরা দেখি, চলুন একটা করুন আপনারা, বলুন 10, 12, 15 এর প্রথম সমানুপাতিক তাহলে কত হবে? চলুন এটার আনসার তাহলে করুন আপনারা, যে 10, 12 এবং 15 এর প্রথম সমানুপাতিক কত হবে? চলুন তাহলে প্রথম সমানুপাতিক, তাহলে A:B সমানুপাত C:D। তাহলে প্রথম সমানুপাত জিজ্ঞাসা করছে, মানে A এর কাছে x, B মানে হচ্ছে 10 সমানুপাত 12:15। তাহলে x/10 ইকুয়াল টু 12/15। ক্যালকুলেশন যদি করি, এটাকে 5 দিয়ে কাটুন, 2, এটাকে 5 দিয়ে কাটুন,
তাহলে কত হবে 3, এটাকে 3 দিয়ে কেটে দিন, তাহলে কত হবে 4। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, কোনাকুনি গুণ লাগান, মানে হচ্ছে 8, তাই না? তাহলে x এর পজিশনে কত বসাতে হবে, 8 বসাতে হবে। আপনি এখানে একটা 8 বসিয়ে দেখে নিন। তাহলে 8:10 সমান অনুপাত 12:15, দুটোই দেখুন সমান অনুপাতে আছে কিনা। এটাকে দুটোকেই আমি কি করলাম, 2 দিয়ে কাটলে এটা কত হবে, এটা 4 হবে, এটা 5 হবে। দুটোকেই 3 দিয়ে কাটুন, তাহলে এটা কত হবে, এটা 4 হবে, এটা 5 হবে। দেখুন 4:5 দুটোই সমান অনুপাতে থাকছে, তো এটা আনসার কী হবে, অপশান নাম্বার সি 8। বলুন, বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে। চলুন এবার নেক্সট জিজ্ঞাসা করছে এর দ্বিতীয় সমানুপাতিক কত, 20, 10 এবং 25 এর দ্বিতীয় সমানুপাত কত। তাহলে চলুন একটু আপনারা ট্রাই করুন আর কি, তারপরে তো আমি আছি। চলুন প্রত্যেকে একটু চেষ্টা করুন। বলুন আনসার কত আসছে, 50 আসছে আনসার। হ্যাঁ স্যার। আচ্ছা চলুন তাহলে আমরা স্ট্রাকচার কি জানি, যে A:B সমান অনুপাত A:B সমান অনুপাত C:D। এখানে A হচ্ছে প্রথম সমানুপাত, B হচ্ছে দ্বিতীয়, C হচ্ছে তৃতীয়, আর D হচ্ছে কি, D হচ্ছে তৃতীয়। ক্লিয়ার? D হচ্ছে কি, D হচ্ছে তৃতীয়। তাহলে সরি, D হচ্ছে চতুর্থ। A হচ্ছে প্রথম, B হচ্ছে দ্বিতীয়, C হচ্ছে তৃতীয়, আর D হচ্ছে চতুর্থ। এবার এখানে আমাকে কি চেয়েছে, দ্বিতীয় সমানুপাত চেয়েছে না? তাহলে দ্বিতীয় সমানুপাত কোনটা, এটা দ্বিতীয় সমানুপাত না, বিটা, এটা দ্বিতীয় সমানুপাত তো। হ্যাঁ, তাহলে এটাকে x ধরে নিন, এটাকে x ধরে নিন, বাকিগুলোকে বসিয়ে দিন। তাহলে প্রথমে এখানে কি লেখা আছে, 20 লেখা আছে, a এর ঘরে 20, তারপর c এর ঘরে 10, আর d এর ঘরে হচ্ছে 25। মানে আমাকে যেটা জিজ্ঞাসা করবে সেটা আমি x ধরে নিলাম। তাহলে 20:x সমান অনুপাত 10:25। তাহলে 20/x সমান 10/25। এবার এখান থেকে একটু ক্যালকুলেশন আপনারা করুন। দেখুন এটাকে যদি আমি কাটাকাটি করি আর কি, তাহলে কত হচ্ছে, 10 দিয়ে এটাকে কেটে দিন, 10 দুগুণে 20। আর কি কাটাকাটি যাবে, কোনাকুনি তো যাবে না। তাহলে x ইন্টু কত হবে, 25 দুগুণে 50। আনসার করবেন অপশন নাম্বার সি 50। বলুন বোঝা গেল? হ্যাঁ স্যার। বাহ, খুব সুন্দর। চলুন তাহলে পরবর্তী অঙ্কে আমরা যাই। চল তাহলে দ্বিতীয় সমানুপাতিক বের করুন এটার। তাহলে দ্বিতীয় সমানুপাত বের করতে বলছে এখানে, তাহলে দ্বিতীয় জায়গায় x ধরে নেব। তাহলে আমি ডিরেক্টলি এখানে লিখে দিচ্ছি, তাহলে প্রথমে 16, দ্বিতীয়তে x ইকুয়াল টু, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 15। এটাই দেখুন এসছে কিনা। মানে A:B সমানুপাত C:D। হ্যাঁ, তাহলে এবার দ্বিতীয় সমানুপাত ধরছে, মানে b এর জায়গায় x ধরে নিন। তাহলে এটা আপনার প্রথমে যেটা থাকবে সেটা a এর ভ্যালু, তাহলে এটা 16, c এর ভ্যালু কত 10,
ডি এর ভ্যালু কত 15, তাহলে 16/x সমান 10/15। ক্যালকুলেশন যদি করি আমি, চলুন এটাকেও আমি 2 দিয়ে কাটলাম, তাহলে কত হবে, এই 5 দিয়ে কাটলাম 2, এটাকে 5 দিয়ে কাটলে এটা কত হবে 3, এটাকে 5 দিয়ে কাটলে এটা কত হবে 3, এটাকে 2 দিয়ে কেটে দিন উপর উপর, তাহলে 8 দুগুণে 16, তাহলে এক্স ইন্টু কত হচ্ছে, এক্স ইকুয়াল টু 3 8 24, তাই না? তাহলে এদের দ্বিতীয় সমানুপাত কত, দ্বিতীয় সমানুপাত 24, আনসার করবেন অপশান নাম্বার সি। এবার এই এক্সের জায়গায় 24টা আপনি বসিয়ে দেখুন তো যে মিলছে কিনা। তাহলে একটা 16:24 হবে, সমান অনুপাত 10:15 হবে। দেখুন তো এরা দুজনের সমান অনুপাতে থাকছে কিনা, যদি থাকে তবে অঙ্ক ঠিক হয়েছে, নাহলে ঠিক হয়নি। দেখুন তাহলে এটাকে দুটোকেই যদি আমি 8 দিয়ে কাটি তাহলে এটা 2:3 হবে, দুটোকেই যদি আমি 5 দিয়ে কাটি তাহলে এটাও 2:3 হবে, সমান অনুপাতে থাকছে দুটোই, তার মানে অঙ্ক ঠিক আছে, কারণ দুটোই সমান অনুপাতে থাকবে। বলুন বোঝাতে পারলাম? তাহলে প্রথম সমানুপাতি গেল, দ্বিতীয় সমানুপাতি গেল। চলুন আর একটা দ্বিতীয় সমানুপাতি দিয়েছে, চলুন চটপট আপনারা আনসার করুন। এবার এখানে পয়েন্ট দিয়েছে আর কি, 1.5, 1.2, 1.7, কিচ্ছু নয়, সেম রুলস আর কি, কিন্তু এখানে মানে সংখ্যাগুলো পূর্ণতে না দিয়ে এগুলো ডেসিমেলে দিয়ে দিয়েছে, মানে আপনাকে ক্যালকুলেশনটা একটু করতে হবে, এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু নেই তাছাড়া। চলুন আনসার করুন 5 নম্বর প্রশ্নের আনসার। কিচ্ছু নেই, শুধু ডেসিমেলে দিয়েছে, এগুলোকে আপনি একটু ক্যালকুলেশন করে নিন, ব্যাস। চলুন সমানুপাতে যত অঙ্কগুলো রয়েছে আজকে আমরা শেষ করব আর কি, মানে শেষ করব বলতে এই টাইপসের অঙ্কগুলো শেষ করব। নেক্সট দিন আপনাদের এর অ্যাডভান্স লেভেলে আমরা যাব, কিছু কথায় অঙ্ক রয়েছে আর কি। তাহলে এটা কি বলছে, দ্বিতীয় সমানুপাত বলছে না, তাহলে 1.5 উপরে থাকবে, নিচে এক্স ইকুয়াল টু 1.2 উপরে থাকবে আর নিচে থাকবে হচ্ছে 1.7। এবার কি করবেন, এখান থেকেও ক্যালকুলেশন আপনি একটু করে নিন। দেখুন একটা ঘর আগে দশমিক, উপরেও একটা ঘর আগে দশমিক, নিচেও একটা ঘর আগে দশমিক, তাহলে দশমিকগুলো তুলে দিন, দশমিক নেই। এখানে দেখুন একটা ঘর আগে দশমিক রয়েছে, তাহলে দশমিকের জন্য আপনি একটা শূন্য পাবেন, একটা এক পাবেন, দশমিকের পর একটা সংখ্যা, তাই একটা শূন্য পাবেন। দেখুন এবার সবগুলো পূর্ণতে চলে আসলো আর কি, সবগুলো কিসে আসলো, সবগুলো আপনার পূর্ণতে আসলো। এবার ক্যালকুলেশন এখান থেকে করে দিন। দেখুন এটাকে 3 দিয়ে কাটলে কত হবে, এটা 4 হবে, এটাকে 3 দিয়ে কাটলে কত হবে, এটা 5 হবে। এটাকে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে কত হবে, এটা 2 হবে। আর কি কোথাও কাটাকাটি যাচ্ছে? আর দেখুন আর তো যাচ্ছে না, তাহলে 4 দুগুণে 8, মানে 8x ইকুয়াল টু কত হবে, 17 হবে। আর তাহলে x ইকুয়াল টু কত হবে, 17/8, তাহলে 17/8 মানে কত, এটাই আনসার, তাই না? এবার এটা অপ্রকৃততে, হ্যাঁ এটা অপ্রকৃততে রয়েছে, এটাকে মিশ্রতে আপনি নিয়ে যেতে পারেন, তাহলে এটার আনসার করবেন অবশ্যই অপশন নাম্বার ডি, নান। চলুন বোঝা গেল, তাহলে এর দ্বিতীয় সমানুপাত কত হচ্ছে এটা। চলুন দ্বিতীয় সমানুপাত আশা করি ক্লিয়ার। চলুন নেক্সট আমরা পড়বো হচ্ছে তৃতীয় সমানুপাত, তাহলে তৃতীয় সমানুপাত আপনারা করুন, চলুন চেষ্টা করুন। চলুন বলুন আনসার কত হলো। 30। বাহ, চলুন তাহলে তৃতীয় সমানুপাত বলছে, তাই না? তাহলে আনসার আপনারা করে দিয়েছেন, অপশন নাম্বার বি করছেন সঠিক আনসার,
30, তাই তো? প্রত্যেকের কি 30 এসেছে? হুম, আচ্ছা, বা তাহলে আর প্রয়োজন নেই। তো নেক্সট কী রয়েছে? আচ্ছা, এখান থেকেও তৃতীয় সমানুপাত রয়েছে, তাহলে এটা আপনারা করবেন আর কি, একই রুলস। এটা হচ্ছে আপনাদের HW। হুম, এবার এটা দেখুন আবার ফ্র্যাকশানে দিয়ে দিয়েছে যে 2/3, 3/7, 1/5, এগুলো আবার ফ্র্যাকশানে দিয়েছে, মানে আপনাকে ক্যালকুলেশন একটু বেশি করতে হবে, তাহলে আপনি ক্যালকুলেশন করুন। হুম, চলুন, এটাও আপনাদের HW। চলো নেক্সট বলছে আপনাদের চতুর্থ সমানুপাতিক কত, তাহলে চতুর্থ সমানুপাতিক বের করুন। বলুন আনসার কত এসছে? 28 আসছে। বাহ, এই তো, তাহলে 28 চলে আসলো, 28। চলুন তাহলে পরেরটা করুন। তাহলে সে গল্প একই আর কি, তাহলে প্রথম সমানুপাত, দ্বিতীয় সমানুপাত, তৃতীয় সমানুপাত, চতুর্থ সমানুপাত, যা জিজ্ঞাসা করবে সব আপনারা বের করে ফেলতে পারবেন। আর এগুলো দেখুন কোন এক্সামে এসেছে সেগুলো সব লেখা রয়েছে, প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। হুম, চলুন এটা আনসার করুন, এর চতুর্থ সমানুপাত কত? তাহলে কি করতে হবে? এটা চতুর্থ সমানুপাত, তাহলে চতুর্থটা হবে এক্স, তাই না? চতুর্থটা এক্স, তাহলে A:B সমানুপাত C:D। এখানের এই যে ডি এর ভ্যালুটা কি করবেন? এক্স ধরবেন, তাহলে বাকি যেমন আছে যা বসিয়ে আছে বসিয়ে দিন। তাহলে 16/24 সমান এখানে হচ্ছে 32/x। ক্যালকুলেশন যদি করি তাহলে কেটে গেল, তাহলে এক্স ইন্টু কত হবে? 26 দুগুণে 52, আনসার করবেন এটা। তাহলে এর চতুর্থ সমানুপাত কত? 52। এবার আপনি বসিয়ে দেখুন যে মিলছে কিনা আবার, তাই না? যদি মিলে যায় তাহলে ঠিক আছে, তাহলে 16:26 একটা, আর একটা হচ্ছে আপনার 32:52 একটা। দেখুন দুটো সমান অনুপাতে আবার থাকছে কিনা দেখুন। দেখুন এই দুটোকেই যদি 2 দিয়ে কাটি তাহলে একটা 16 পাবেন আর একটা 26 পাবেন, তাহলে সমান অনুপাত আসছে, তাহলে সমান অনুপাত আসছে মানে ঠিক আছে। তাহলে বলুন প্রথম সমানুপাত, দ্বিতীয় সমানুপাত, তৃতীয় সমানুপাত, চতুর্থ সমানুপাত, এ সমস্ত যা কিছু ছিল সব ক্লিয়ার হলো? হুম, চলুন নেক্সট অঙ্কে আমরা যাই। চলুন এসএসসি সিজিএল এক্সাম, কিছুই বলেনি এখানে। দেখুন 2, 5, 6 এর চতুর্থ সমানুপাতিক এবং 6, 8, 9 এর চতুর্থ সমানুপাতিকের অনুপাত, মানে এরও চতুর্থ সমানুপাতিক বের করুন, এরও চতুর্থ সমানুপাতিক বের করুন, তাদের অনুপাতটা জিজ্ঞাসা করছে। তাহলে এটা পারবেন তো? HW দিয়ে দিই, কোনো অসুবিধা হবে না তো? এটা দুটোরই চতুর্থ সমানুপাতিক বের করুন, মানে দুটো অঙ্ক, মানে একটা এতেই দুটো অঙ্ক দিয়েছে, এরা কিচ্ছু করেনি। চলুন একটু সময় দিচ্ছি, চলুন আনসার করুন আর কি। তাহলে 2, 5, 6 এর চতুর্থ সমানুপাতিক, আর 8, 9, 6, 8, 9 এর চতুর্থ সমানুপাতিক, এর অনুপাত কত? বলুন আনসার করেছেন? হ্যাঁ স্যার, 5:4। 5:5 সবার এসেছে 5:4। বাহ, খুব সুন্দর। চলুন এই তো, চলুন নেক্সট। নেক্সট বলছে যে 3 এবং 5 দুটি সংখ্যার প্রথম সমানুপাতিক কত? এবার এ তো ঝামেলা হয়ে গেল, এতক্ষণ তো 3টে করে সংখ্যা দিচ্ছিল,
এবার দুটি সংখ্যা দিয়েছে, তাহলে গল্প তো ঘোরাইন দিল আর কি। তাহলে এবার কি করব আমরা, তাই না? তাহলে এবার উপায়, এর আগে তো দুটো করে সংখ্যা, তিনটে করে সংখ্যা ছিল। তাহলে এর আগে যখন তিনটে করে সংখ্যা ছিল, যখন যখন তিনটে করে সংখ্যা ছিল তখন ফরম্যাট কি ছিল, যে a:b সমানুপাত c:d, এই ছিল হচ্ছে ফরম্যাট। এবার যখন দুটি সংখ্যা দেবে তখন কি করব আমরা, তখন ফরম্যাটটা হবে এরকম যে a:b সমানুপাত b:c। ঠিক আছে, a:b b:c, এটা হবে ফরম্যাট। এখানে a হচ্ছে কি, a হচ্ছে প্রথম সমানুপাতিক, এখানে b কি, b হচ্ছে মধ্য সমানুপাতিক, আর এখানে c কি, c হচ্ছে তৃতীয় সমানুপাতিক। তাহলে এবার এখানে আপনাদের প্রশ্ন হতে পারে যে স্যার যদি দুটো সংখ্যা দিয়ে যদি চতুর্থ সমানুপাতিক জিজ্ঞাসা করে তাহলে কি হবে? দুটো সংখ্যা দিয়ে চতুর্থ সমানুপাতিক জিজ্ঞাসা করবেই না। তাহলে দুটো যদি সংখ্যা দেয় আপনাকে, তাহলে আপনি প্রথম সমানুপাতিক বের করতে পারবেন, মধ্য সমানুপাতিক বের করতে পারবেন, আর তৃতীয় সমানুপাতিক বের করতে পারবেন। এই তিনটেই বের করতে পারবেন, আর কিচ্ছু তো বের করতে পারবেন না। তাহলে এবার বের করুন। এই হচ্ছে ফরম্যাট, এই হচ্ছে স্ট্রাকচার। যা জিজ্ঞাসা করছে সেই জায়গায় এক্স লাগাবেন শুধু। তাহলে প্রথমটা আমি করে দিই, দেখুন। তাহলে a:b সমান অনুপাত b:c। তাহলে a হচ্ছে প্রথম সমানুপাত, b হচ্ছে মধ্য সমানুপাত, আর c হচ্ছে তৃতীয় সমানুপাত। তাহলে 5, এই 3 এবং 5 দুটি সংখ্যার প্রথম সমানুপাত জিজ্ঞাসা করেছে, তার মানে a এর ভ্যালু জিজ্ঞাসা করেছে। তাহলে এর ফরম্যাট আমরা জানি যে a:b b সমানুপাত b:c, এটা হচ্ছে ফরম্যাট, এটা হচ্ছে প্রথম। তাহলে প্রথমটা আমি ধরে নিলাম x, ঠিক আছে। আর বি এর ভ্যালু কী হবে, বি এর ভ্যালু এই যে 3 রয়েছে, 3, তাহলে দুটো পরপর 3 হয়ে যাবে। তাহলে এ হচ্ছে কত, এ হচ্ছে এক্স অনুপাত 3 সমান অনুপাত 3 অনুপাত 5, বোঝা গেল? তাহলে এক্স বাটে 3 ইকুয়াল টু 3/5। ক্যালকুলেশন যদি করি, এই কোনাকুনি কাটা যায় না, কাটতে যাবেন না। তাহলে 5x ইকুয়াল টু কত হবে 9, আর x ইকুয়াল টু কত হবে 9/5। আর 9/5 মানে কত, 5 একে 5, 4 মানে 1.8 হচ্ছে সঠিক আনসার। আনসার করবেন অপশান নাম্বার বি। বলুন, বোঝা গেল? তাহলে যদি দুটো সংখ্যা দেয়, তাহলে যখন তিনটে সংখ্যা দেবে তখন তো এর ফরম্যাট এটা আমি তো করেই নিলাম। আর যখন তাহলে এই দুটো সংখ্যা দেবে তখন ফরম্যাট হচ্ছে a:b সমান অনুপাত b:c। এখানে a হচ্ছে প্রথম সমানুপাত, আর b হচ্ছে মধ্য সমানুপাত, আর c হচ্ছে তৃতীয় সমানুপাত। তাহলে দুটো সংখ্যা দিয়ে চতুর্থ সমানুপাত আপনাকে জিজ্ঞাসা করবে না, বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে আমরা যাই। তাহলে আনসার করুন যে 5 এবং 10 দুটি সংখ্যার প্রথম সমানুপাত কত। তাহলে এটা হচ্ছে আপনাদের HW, প্রত্যেকে আশা করছি পারবেন। সেম রুলস। 169 এবং 144 এর মধ্য সমানুপাত হলো কত? এসএসসি সিজিএল 1/12/2022 শিফটে এসেছে। এর মধ্য সমানুপাত জিজ্ঞাসা করছে। তাহলে মধ্য সমানুপাত মানে কি, দুটি সংখ্যা আছে মধ্য সমানুপাত। তাহলে দুটি সংখ্যার স্ট্রাকচারটা কি, যে a:b সমানুপাত b:c, এই তো ব্যাপার। এখানে জিজ্ঞাসা করছে কি মধ্য সমানুপাত, তাহলে এটা তো মধ্য সমানুপাত। তাহলে b এর ভ্যালু x ধরে নিন আপনি, b এর ভ্যালু কি ধরবেন, x ধরবেন। আর a এর ভ্যালু এই প্রথমটা 169, আর b এর ভ্যালু এই c এর ভ্যালু কি ধরে নেবেন 144। এটা সমানুপাত হবে আর এই দুটো হচ্ছে অনুপাত হবে, তাই না? তাহলে 169/x ইকুয়াল টু x/144। বলুন, বোঝা গেল? এটুকু এটুকু ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ। তো এবার এখানে গুণ করুন আর কি। দেখুন এক্স এর সঙ্গে এক্স এর যদি আমি গুণ করি তাহলে কি হচ্ছে, এক্স এর সঙ্গে এক্স এর গুণ করলে এক্স স্কোয়ার হবে। 2x নয় ম্যাডাম, এক্স স্কোয়ার হবে। আপনি যদি এক্স আর এক্সকে যদি যোগ করেন তাহলে 2x হবে, কিন্তু এক্স আর এক্সকে গুণ করলে হবে হচ্ছে এক্স স্কোয়ার, বোঝা গেল? তাহলে এক্স আর এক্সকে গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 169 ইন্টু 144, দুটোকে গুণ করে দিলাম। এবার আমাকে বলুন তো স্কোয়ারটা ওদিকে গেলে কি হবে, কি হবে, রুট হয়ে যাবে। স্কোয়ার যদি ওদিকে যাই তাহলে তো রুট হয়ে যাবে।
তাহলে 169 ইন্টু 144 এটাকে রুট করে দিন। এবার আমাকে বলুন তো 160 মানে কি, এর রুট কত? 13। আর এটার কত? 12। হ্যাঁ, তাহলে 13 ইন্টু 12 ক্যালকুলেশন করলে কত পাবো আমরা? 156। 156। কোথায়? হ্যাঁ, কোথায় আছে? অপশন নাম্বার এতে আছে 156। বুঝা গেল? চলুন তাহলে মধ্য সমানুপাত। আর আমাদের এক্সামে সবচেয়ে বেশি যদি আসে এই সমানুপাত থেকে, জিজ্ঞাসা করবে মধ্য সমানুপাত। সেটা কি জিজ্ঞাসা করবে? সেটা জিজ্ঞাসা করবে হচ্ছে মধ্য সমানুপাত। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশন টানতে পারি না? এই যে মধ্য সমানুপাত বের করার একটা শর্ট ট্রিক হচ্ছে এরকমটা। শর্ট ট্রিকটা কি, যদি মধ্য সমানুপাত বের করতে দেয়, তাহলে এটাকে আমরা রুট করে দেবো, তাহলেই মধ্য সমানুপাত পেয়ে যাব। একটা শর্ট ট্রিক আমরা টানতে পারি যে আমাদের যদি দুটো সংখ্যা দিয়ে মধ্য সমানুপাত বের করতে দেয়, মধ্য সমানুপাত বের করতে দিলে তো দুটো সংখ্যাই দেবে, তিনটে সংখ্যা তো দেবে না। তাহলে আমাদের একটা রুলস আমরা বের করতেই পারি যে এই দুটোকে রুট করে দাও, যেটা দেবে তাতে রুট করে দাও। তাহলে 100, এই যে 169 এর রুট কত? 13। 144 এর রুট কত? 12। তাহলে আনসার সে 156 হচ্ছে। তাহলে আমরা এখান থেকে একটা শর্ট ট্রিক টানতে পারি কি পারি না? বলুন। যে মধ্য সমানুপাত বের করতে গেলে, মধ্য সমানুপাত বের করতে পেলে যা পাবা ওটাকে রুটের মধ্যে লাগিয়ে দাও, তাহলে মধ্য সমানুপাত পেয়ে যাবা। যা পাবা ওটা রুটের মধ্যে দিয়ে দাও, তাহলে তুমি মধ্য সমানুপাত পেয়ে যাবা। তাহলে তাহলে এটা হচ্ছে একটা শর্ট ট্রিক আর কি, এটাও আপনারা লিখবেন, এরপরে লাগবে এটা। শর্ট ট্রিকটা কি দেখলাম আমরা? যে মধ্য সমানুপাত বের করতে গেলে যা পাবা রুটের মধ্যে সেটাকে লিখে দাও। চলুন নেক্সট অঙ্ক দেখুন কি বলছে এটা, যে 6 প্লাস √8 আর এখানে বলছে 3 মাইনাস √2 এর মধ্যে সমানুপাতিক কত? এর মধ্য সমানুপাতিক কত? চলুন আনসার করুন। আচ্ছা চলুন, আপনাদের অ্যালজেব্রার ক্লাস তো করিয়েছি না? করাইনি, রেকর্ড দিয়েছিলাম। অ্যালজেব্রার ক্লাস রেকর্ড দিয়েছিলাম। কারা কারা করেছেন? রেকর্ড করেছেন অ্যালজেব্রা? হ্যাঁ, আচ্ছা কেউ? আচ্ছা আচ্ছা করেছেন, অ্যালজেব্রার ক্লাস করেছেন, বা খুব ভালো কথা। আমাকে একটা ফর্মুলা বলুন তো, যে a² - b² এর ফর্মুলাটা কি? a plus b into a minus b। বাহ, খুব সুন্দর, ঠিক আছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার ওই ফর্মুলাটা এখানে আপনার একটু লাগবে। চলুন একটু চেষ্টা করুন আর কি, না পারলে তো আমি আছি আর কি। চলুন অ্যালজেব্রার ক্লাসটা কিন্তু করতে হবে, এটা একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক আর কি। এখানে আপনার ওই সূত্র লাগবে আর কি, মানে এখানে যে সূত্রটা লাগবে আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে ওইটা লাগবে, a² - b² এর সূত্র। এর সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর দেখবেন হাতে গোনা আমি 5টা সূত্রই ওখানে লিখিয়েছি, তাই না? বেশি সূত্র তো আমি লেখাইনি, আমি হাতে গোনা 5টা সূত্রই লিখিয়েছি। আশা করছি কারোর তো সমস্যা হওয়ার কথা নয়। চলুন একটু চেষ্টা করুন, তারপর তো আমি আছি আর কি। চলুন তাহলে আমরা দেখি। আনসার কি কেউ করেছেন? √14 আসছে। আচ্ছা চলুন আমরা তাহলে একটু দেখি কত দূর কি হয় না হয়। তাহলে একটু আগেই বললাম যে মধ্য সমানুপাত বের করার ওই যে সূত্রটা আপনারা জানেন আর কি, যে রুটের মধ্য দিয়ে, মানে মধ্য সমানুপাত বের করার সূত্রই হচ্ছে যে রুটের মধ্যে যা আছে সব ধরে ক্যালকুলেশন লাগান। তাহলে 6 প্লাস এটা রয়েছে √8, 6 প্লাস √8 ইন্টু এটা রয়েছে 3 মাইনাস √2। ক্লিয়ার?
সমান, দেখুন এখানে রুটের মধ্যে কি করবেন, রুটের মধ্যে 6 আছে, 6টাকে লিখে দিন। এই যে রুট 8 রয়েছে, এই রুট 8 মানে আমি একটু চিনতে পারছেন যে রুট 8 এটাকে আমরা এভাবে লিখতে পারি যে, আচ্ছা চলুন একটু সাইডে ক্যালকুলেশনটা করি আর কি। এই যে রুট 8 রয়েছে এটাকে আমি এভাবে লিখতে পারি যে রুট 4 ইন্টু 2, এভাবে লিখতে পারি, বলুন লেখে। আর এই যে 4-এর জন্য, এই 4-এর জন্য একটা 2 বাইরে বেরিয়ে আসবে না? হুম, হ্যাঁ। বা এটাকে যদি আমি ক্যালকুলেশন, হ্যাঁ এই যে রুট 8 যেটা রয়েছে আর কি, আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন রুট 8 যেটা রয়েছে এটা মানেই তো এটা যে 2 ইন্টু 2 ইন্টু 2, এটাই তো। আর এই দুটো 2-এর জন্য একটা 2 বাইরে বেরিয়ে আসবে আর একটা 2 ভিতরে থেকে যাবে, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, প্লাস 2√2 পাবো, হ্যাঁ কি না? √2। বলুন এটুকু ক্লিয়ার? তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, এটাকে ক্যালকুলেশন করলে আমরা 2√2 পাবো ইন্টু 3 মাইনাস √2 যা আছে লিখে দিলাম। নেক্সট বলুন, রুটের মধ্যে এই পরবর্তী ক্যালকুলেশন আমরা কি করব, √2 কমন নেবেন, প্রথমে √2 কমন কেন নেবেন ম্যাডাম? 2টা 6 প্লাস 2√2 থেকে 2টা কমন নিলেই হয়ে যাবে। হ্যাঁ 2টা কমন নিয়ে নিন, তাহলে দুজনের মধ্যে যদি, হ্যাঁ দুজনের মধ্যে যদি 2টাকে কমন নিয়ে নেন তাহলে ঘটনাটা কি ঘটবে, তাহলে 2 যদি কমন নিয়ে নিন তাহলে এখানে পড়ে থাকবে কি, 3 পড়ে থাকবে, তাই না? 3 ইন্টু 2 মানে 6, তাহলে এখানে একটা 3 পড়ে থাকবে আর এখানে আপনার কি পড়ে থাকবে, এখানে জাস্ট একটা √2 পড়ে থাকবে, এটাই তো থাকবে 3 প্লাস √2। আর এখানে কি রয়েছে, ইন্টু 3 মাইনাস √2। তাহলে 3 প্লাস √2 ইন্টু 3 মাইনাস √2। বলুন নেক্সট আপনারা কি করবেন, হ্যাঁ এবার এখানে দেখুন, ঠিক আছে আপনারা এখানে ওই যে সূত্রটা জানেন আর কি, ঠিক আছে এবার এই সূত্র পড়ে গেছে আর কি, তাহলে সূত্রটা ম্যাডাম একবার বলবেন, সূত্রটা কি ছিল? a প্লাস বি বলুন ম্যাডাম, বলুন ম্যাডাম, যে কোনো একজন বলুন তাহলেই হবে। a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এবার এই সূত্র যাদের জানা নেই তাদের তো হবে না, ঠিক আছে, ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই হচ্ছে সূত্র। এবার এটাকে এ ধরে নিন, এটাকে বি ধরে নিন, ঠিক আছে, এটাকে এ ধরে নিন, এটাকে বি ধরে নিন, তাহলে এখানে সূত্রটা কি আসবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা তো এ, তাহলে এটা কি হচ্ছে 9 স্কোয়ার, সরি আগে রুটের মধ্যে এটাকে লাগাই দিই, তাহলে রুটের মধ্যে কি থাকবে আপনার 2, তাহলে এখানে দেখুন 3 রয়েছে, তাহলে এটা তো এ ছিল, এটা বি ছিল, এটা এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্রই হচ্ছে এটা যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার করলে কত হবে, 9 হবে। আর বলুন রুটের 2 মানে √2 এর স্কোয়ার করলে কি হবে, 2 হবে, তাই না? হ্যাঁ √2 এর যদি স্কোয়ার করি আর কি, যেমন কোনো √2 রয়েছে এদের আবার স্কোয়ার করি তাহলে কি হবে, এই যে এগুলো সব কেটে যাবে, যে আনসার হবে হচ্ছে 2। মানে মনে করুন দুটো √2কে আপনি গুণ করছেন, তাহলে কি পাবেন, একটা 2 পাবেন, তাহলে 9 মাইনাস 2, তাহলে ঘটনাটা কি ঘটবে, তাহলে 2, 9 থেকে 2 বাদ দিলে হচ্ছে 7, তাহলে আনসার হবে হচ্ছে রুটের মধ্যে 14, আনসার করবেন অপশান নাম্বার বি। বলুন বোঝা গেল? তাহলে প্রশ্ন ততটাও সহজ ছিল না, এটা একটু জটিলের মধ্যেই ছিল আর কি। এটা সিজিএল এসেছে তো বিভিন্ন রকমভাবে বিভিন্ন প্রশ্ন এখানে জিজ্ঞাসা করা হবে। আস্তে আস্তে আমাদের যত ক্লাস এগোবে আর কি তত আমরা অ্যাডভান্স লেভেলের দিকে যাব। চলুন তাহলে এটাই আমাদের শেষ প্রশ্ন রাখি, এরপরে আরও প্রশ্ন আপনাদের রয়েছে। চলুন বলুন ম্যাডাম। আপনি যে অ্যালজেব্রার মানে ওই জায়গাটা করিয়েছিলেন সেখানে কিছু হোম টাস্ক দিয়েছিলেন, তো একটা অঙ্ক না অ্যান্সারের সঙ্গে আমি মেলাতে পারি। আচ্ছা অ্যালজেব্রার ওখানে আমি হোম টাস্ক দিয়েছিলাম, আচ্ছা পাঠাবেন ম্যাডাম আমাকে, কোথায় কোনটা মেলাতে পারেননি, আমিও তো অনেক দিন আগে করিয়েছি, মানে ক্লাসটা তো আমি রেকর্ড দিয়েছিলাম না। হ্যাঁ স্যার, রেকর্ড দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম পাঠাবেন। বলছি স্যার এই পিডিএফটা কোথায় পাবো, মানে আচ্ছা পিডিএফ নেবেন, পিডিএফ কী করবো, পিডিএফ তাহলে গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, পিডিএফ যদি দরকার হয়, ঠিক আছে। হ্যাঁ তাহলে ওই যেগুলো বাড়ির কাজ দিলেন ওগুলো করতে সুবিধা হবে।
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি পিডিএফ আপনাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। চলুন, আরও আরও কয়েকটা অঙ্ক রয়েছে, আর আমরা এক্সটেন্ড করছি না ক্লাসটা। কতগুলো রয়েছে দেখি। হ্যাঁ, এ এবং বি এর মধ্য সমানুপাতিক হলো সি, তাহলে এ স্কোয়ার সি এবং বি স্কোয়ার সি এর মধ্য সমানুপাত কত। ভালো অঙ্ক এটা। চলুন, সম্পূর্ণ পিডিএফটাই আমি দিয়ে দিচ্ছি। তো বাকিগুলো আপনারা চেষ্টা করবেন আর কি। না পারলে তো তারপরে আমি আছি আর কি। স্যার বলছি যে যেটাতে আমরা ওএমআর মক টেস্টের ওই ছবি তুলে পাঠাই সেটাতে কি পাঠাবো? ওএমআর মক টেস্টের ছবি তুলে পাঠাই, আচ্ছা হোমওয়ার্কগুলো। স্যার হোমওয়ার্কগুলোর কথাই বলছি। না না, হোমওয়ার্ক পাঠাতে হবে না, হোমওয়ার্ক আপনি করে রাখুন, ঠিক আছে। পরে আমি রেকর্ডেড দেবো, ওগুলোকে একটু মিলিয়ে নেবেন, কোনো জায়গায় অসুবিধা হলে ঠিক আছে তখন আপনি পাঠাবেন আর কি। আর হোমওয়ার্ক মানে এই অঙ্কের মাঝে যে হোমওয়ার্কগুলো, এগুলো দরকার নেই। আমি যখন আপনাদের স্পেশালি মক টেস্ট নেবো তখন আপনাদের ওই নাম্বারেই পাঠাতে হবে সব। অনুপাত সমানুপাত থেকে যখন আমি একদম ফর্দ দিয়ে দেবো যেখানে 50টা অঙ্ক রয়েছে, 50টা অঙ্ক হোমওয়ার্ক, তখন আপনাকে পাঠাতে হবে। এবং ক্লাসের মাঝে যেগুলো রয়েছে এগুলো তো আপনারা পারবেনই আর কি, সমস্যা হবে না। বলুন তাহলে আজকের ক্লাস থেকে কারোর যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা যদি থাকে, তাহলে অবশ্যই নির্দ্বিধায় জানাতে পারেন আর কি। বলুন, যারা ক্লাসটা শেষ পর্যন্ত করলেন আর কি, কিছু কি মানে বোঝা গেল না গেল না? স্যার অনেকটাই বোঝা গিয়েছে। আচ্ছা, বোঝা গিয়েছে না? বাহ, খুব ভালো কথা, বোঝা গেলেই ভালো। কোনো সমস্যা নেই স্যার। বাহ। আরেকবার রেকর্ডিং দেখতে হবে। হ্যাঁ, আরেকবার রেকর্ডিং দেখতে হবে, রেকর্ডিং আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তাহলে আর সময় আপনাদের নিচ্ছে না আর কি, ঠিক আছে। দেখা হচ্ছে আগামীকালকে আপনাদের সঙ্গে, আর আমি নতুন রুটিন আপনাদের প্রোভাইড করে দিচ্ছি গ্রুপে। পল্লবী ম্যাডাম বলছেন, বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ ম্যাডাম। চলুন, আর সেই রুটিন অনুযায়ী আপনাদের ক্লাস হবে। কবে কেমন কী ক্লাস রয়েছে না রয়েছে সেটা আপনারা রুটিনে জেনে যাবেন, কোন স্যারের ক্লাস রয়েছে কখন। চলুন তাহলে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি টপিকের সঙ্গে। টেক লেফট, সকলে লেফট করুন, টাটা, বাই বাই। গুড নাইট স্যার। হ্যাঁ, গুড নাইট।